চতুর্ভুজের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে বলেন তো দেখি। আমরা জানি চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, আমরা এটা ছোটবেলা জেনে আসছি। যাই হোক, আমরা আগে দেখে আসি বিগত বিসিএস এ কি কি প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখে আসি। দেখেন 44তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, একটি সুষম বহুভুজের, এটা বহুভুজ থেকে প্রশ্ন আসছে যে প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে এই বহুভুজের বাহু সংখ্যা কত, এটা আমাদের বের করতে বলছে। আর 42তম বিসিএস একটা আসছে, 43তে আসে নাই। এটা বলছে এক বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুইটির কর্ণের অনুপাত কত। দেখেন এটা হচ্ছে বহুভুজের অঙ্ক। ওকে, ঠিক আছে, বহুভুজের আমরা আগামীকালকে বহুভুজ নিয়ে ক্লাস হবে, বহুভুজ এবং বৃত্ত নিয়ে। এটা বর্গ থেকে একটা প্রশ্ন আসছে। 41তম বিসিএস এ দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তার মানে এটা আয়তক্ষেত্র নিয়ে একটা প্রশ্ন আসছে 41তমতে। 41তমতে আরো একটা প্রশ্ন আসছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তার মানে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এখন আমি দৈর্ঘ্য যদি বাড়াই, মানে 7 সেন্টিমিটার বাড়াইলাম, তাহলে প্রস্থ কতটুকু কমাইলে ক্ষেত্রফল চেঞ্জ হবে না, আগে যেটা ছিল এখনো সেটাই থাকবে। এরপর 37তম বিসিএস এ আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা বের করতে বলছে। এবং 36তম বর্গ নিয়ে একটা প্রশ্ন আসছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ একক। তার মানে আমরা বিগত প্রশ্নগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত আয়ত আর হচ্ছে বর্গ থেকে প্রশ্ন আসছে। তার মানে এই দুটো টপিক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যদি যে আমাদের কাছে অল্প সময় আছে, এই মুহূর্তে আমি চতুর্ভুজের কোন টপিকটা পড়ে যাব, আমার কাছে যদি সময় না থাকে আয়ত এবং বর্গ পড়ে যাব। যদি সময় বেশি থাকে এছাড়া অন্যান্য যে চতুর্ভুজ আকৃতির যে চিত্রগুলো আছে সেটা হচ্ছে কি সামন্তরিক আছে, তাই না? সামন্তরিক, রম্বস, আর একটা হচ্ছে ট্রাপিজিয়াম। মূলত এই 5 ধরনের চতুর্ভুজ থেকেই, যে শুধু বিসিএস না, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলে 5 ধরনের চতুর্ভুজ থেকেই প্রশ্ন আসে। আমরা আজ শুধু এই 5 ধরনের চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানবো এবং সেই অনুযায়ী অঙ্ক করব। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সামন্তরিক। আসলে সামন্তরিকটা কি? সামন্তরিক এক ধরনের চতুর্ভুজ। তাহলে কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য আমরা এটাকে সামন্তরিক বলবো? এই সামন্তরিকের বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি, দেখেন। এই বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তার মানে কোনো চতুর্ভুজের যদি এই বৈশিষ্ট্যটা থাকে যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এখানে দেখেন যে এ বি সি ডি একটা সামন্তরিক। এই সামন্তরিকের এই যে এ বি বাহু আর এই সিডি বাহু, এই দুটা বাহু সমান। এ বি বাহুর বিপরীত দিকে অবস্থান করছে সিডি বাহু। একই রকম ভাবে এডি বাহুর বিপরীত দিকে অবস্থান করছে বিডি বাহু। এই বাহু দুইটা সমান, এডি সমান বিসি। আমি এই বাহুর দৈর্ঘ্যটাকে ধরছি এ, এটাকে ধরে নিচ্ছি বি। তাহলে বিপরীত বাহুগুলো সমান, শুধু সমান হলে হবে না, সমান্তরালও হইতে হবে। তার মানে এই এবি এবং সিডি বাহুদ্বয় সমান্তরাল, আবার এডি এবং বিসি বাহুদ্বয়ও সমান্তরাল। যদি এরকম হয় বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে সেটার নাম সামন্তরিক। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর কি কি বৈশিষ্ট্য আছে সামন্তরিকের? আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখব। সামন্তরিকের অবশ্যই বিপরীত কোণদ্বয় সমান হবে। দেখেন এই যে এ একটা কোণ, এই যে এ কোণ, এর মান যা হবে এর সোজা বিপরীত দিকে একটা কোণ হচ্ছে সি, এই সি কোণের মানও তাই হবে। সামন্তরিকের বিপরীত কোণদ্বয় সব সময় সমান হয়। একই রকম ভাবে যে বি কোণের মান সমান ডি কোণের মান, অর্থাৎ এই বি কোণ এবং ডি কোণ, এই কোণ দুটো পরস্পর কি হবে? সমান হবে। আর কি কি বৈশিষ্ট্য আছে? আরেকটা বৈশিষ্ট্য হলো সামান্তরিকের পাশাপাশি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। পাশাপাশি দুইটি কোণ মানে কি? এই যে এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এ কোণ এবং বি কোণের যোগফল 180 ডিগ্রি। একই রকম ভাবে বি কোণ এবং সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। মানে পাশাপাশি যে কোনো দুইটা কোণ, বিপরীত নয় কিন্তু পাশাপাশি। এই যে সি এর পাশে যেমন বি আছে, সি এর পাশে ডি কোণও আছে, তাহলে আপনি সি কোণ প্লাস ডি কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। একই রকম ভাবে এই ডি কোণ আর এ কোণ, এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর কি কি বৈশিষ্ট্য আছে?
সামান্তরিকের এখানে আমি দুটো কর্ণ অঙ্কন করছি, এই যে এসি একটা কর্ণ, আবার বিডি আর একটা কর্ণ, এই দুইটা কর্ণ। তাহলে কর্ণগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে? সামান্তরিকের কর্ণদ্বয় অসমান, মানে কর্ণ দুইটা কখনো সমান হবে না। এসি সমান বিডি, সামান্তরিকের কর্ণদ্বয় সমান হবে না। আর কি হতে পারে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কি? এই যে এসি এবং বিডি এই রেখা দুইটা ধরেন এই যে এ ও বিন্দুতে সেট করছে, ফলে কি হয়েছে, এখানকার এই ও বি এইটুকু আর এইটুকু সমান, ও বি সমান ওডি, সমদ্বিখণ্ডিত করে। একই রকম ভাবে ও এ এবং ও সি এই বাহু দুটাও সমান, ও এ সমান ও সি এই বাহু দুটাও সমান হবে। তার মানে কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, একজন আরেকজনকে সমান দুই ভাগে বিভক্ত করে দেয়। এই যে এটা আমি সেটা লিখছি এখানে। এগুলো প্রমাণ কারো লাগবে যে এটা যে সমদ্বিখণ্ডিত করছে তার প্রমাণ কারো চাই নাকি? কর্ণ অসমান, সামান্তরিকের কর্ণ অসমান। কর্ণ সমান হয়ে গেলে আয়ত হয়ে যায়, কর্ণ সমান হলে সেটা আয়ত হবে। যদি কারো এগুলো প্রমাণ লাগে, যদি প্রমাণ চান, 9, 10-এর গণিত বইয়ের মতো এগুলো প্রত্যেকটারই এটা অসমান, এটা অসমান হবে। প্রমাণ কি এক্সামে আসে? না, প্রিলিতে তো প্রমাণ আসবে না, এটা তো অসম্ভব। রিটেনে আসলে রিটেনে চতুর্ভুজ থেকে প্রশ্ন কমই আসে, রিটেনে মূলত ত্রিভুজ থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে আমরা সামান্তরিকের কি কি বৈশিষ্ট্য শিখলাম আমরা একটু রিক্যাপ করে আসি, কারণ আজকের জ্যামিতিটা এই জিনিসগুলো আমরা যে যত বেশি মাথায় রাখতে পারবো তার জন্য তত বেশি এই জ্যামিতিগুলো যে কোনো প্রবলেম আসলে সলভ করতে পারবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কোনো চতুর্ভুজের বিপরীত বাহু দুটো যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেটা সামান্তরিক। আর কি আছে? বিপরীত কোণদ্বয় সমান, সবসময় যে বিপরীত কোণগুলো সমান হয়। আর কি? পাশাপাশি দুইটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, যে পাশাপাশি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। আর কি? কর্ণ দুইটা অসমান, কর্ণ দুইটা কখনো সমান হবে না। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এখানে ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে এই যে ও বি এবং ও ডি এই বাহু দুটো সমান, একই রকম ভাবে এই যে ও এ আর ও সি এই বাহু দুটো সমান হবে, সমান দুই ভাগে বিভক্ত করছে কর্ণ দুইটাকে। এবার আমরা দেখব সামান্তরিকের ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল জিনিসটা আমাদের যদি বুঝতে হয়, দেখেন আপনি একটা জমি কল্পনা করেন, ধরেন আপনার কাছে 1 খণ্ড জমি আছে। এই জমির চারপাশে যেটা আছে, যে এটাতে আইল বলেন, তাই না? এটা হলো পরিসীমা, চারপাশে দৈর্ঘ্য। আর এই জমিতে ধরেন আপনি ধান চাষ করবেন, এই যে জায়গাগুলোতে এই যে সারফেসটা, এটা পুরোটাই এটা হলো কি? এটাই হলো ক্ষেত্রফল, এই পুরো জায়গাটা হলো ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে এটা পুরো ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা কি কোনো সূত্র আছে? হ্যাঁ, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। এখন এই যে সামান্তরিকের ক্ষেত্রফল যে ভূমি গুণন উচ্চতা, এটা কি আসলে সত্য? হ্যাঁ, এটা আসলে সত্য। এটা জানতে হলে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো সামান্তরিকের কর্ণ, এই যে একটা কর্ণ সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে, মানে এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজ দুইটা পরস্পর সমান। সামান্তরিকের কর্ণ দুইটা সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। দেখেন খুব সহজে বোঝা যায়, এই এবিসি ত্রিভুজের এবি বাহু আর এই এসিডি ত্রিভুজের সিডি বাহু, এই দুটো সমান না? এই দুটো ত্রিভুজের দেখেন তো, এই দুটো ত্রিভুজের এই এবি বাহু সমান সিডি বাহু। আবার একই রকম ভাবে এই ত্রিভুজের যে বিসি বাহু আর এখানকার এডি বাহু সমান, বিসি বাহু সমান এডি বাহু। আর এই যে এসি বাহু তো দুইটা ত্রিভুজেরই, এসি সমান এসি। তাহলে তিনটা বাহুই যদি সমান হয়, ত্রিভুজ দুটো তো অবশ্যই সমান। তার মানে সামান্তরিকের যে কোনো একটা কর্ণ ত্রিভুজটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। এটা জানলাম। এখন আসলে এই যে সামান্তরিকের যে ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, সেটা আসলে কিভাবে হয়েছে? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি না? ত্রিভুজের একটা ক্ষেত্রফল আমরা জানতাম কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা আমরা জানতাম। দেখেন এই যে এই কর্ণটা, এই যে বিডি কর্ণটা, এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন করছে, একটা এ বিডি ত্রিভুজ আর একটা বিসিডি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। আমরা যে কোনো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, ধরলাম আমরা এ বিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না?
একটু খেয়াল করে দেখেন, হাফ ভূমি কি, ভূমি ভূমি এখানকার এবি, ভূমি এখানকার এবি, উচ্চতা। এখন এডি বাহু কি উচ্চতা বলেন তো দেখি, এখানকার এডি বাহু কি উচ্চতা কিংবা বিসি বাহু কি উচ্চতা হবে? এডি বাহু কিংবা বিসি বাহু কি উচ্চতা হবে? না, এটা কিন্তু উচ্চতা হবে না। উচ্চতা হইতে হলে এটা সোজা একটা লম্ব অঙ্কন করতে হবে। আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এই একটা লম্ব অঙ্কন করলাম, ধরে নিলাম এই লম্বটার দৈর্ঘ্য হলো এইচ, মানে উচ্চতা হলো এইচ, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সেম, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে এই দেখেন, এই যে হাফ মানে এবি ইন্টু এইচ, এটার অর্ধেক, আরো অর্ধেক এবি ইন্টু এইচ যদি আমি যোগ করি তাহলে কি পাবো? এবি ইন্টু এইচ, এবি হলো ভূমি আর এইচ হলো কি উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমি যদি এখানকার ভূমিকে যদি ধরি বি আর উচ্চতা যদি এইচ ধরি তাহলে বি এইচ, এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আপনাদের কি কখনো এরকম প্রশ্ন জায়গা নাই? দেখেন, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি। তাহলে এটার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হবে কি না? এখন আমি যদি এখানে এই উচ্চতাটা এদিক থেকে না নিয়ে আমি যদি এদিক থেকে নেই, তখন ভূমি এটা, তখন কি ভূমি এটা ধরলাম, এটা ধরলাম সি, তখন কিন্তু ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সি ইন্টু এইচ। আমার কি এই জিনিসটা বুঝতে পারছেন? মানে উচ্চতাটা আমি ত্রিভুজের উচ্চতাটা আমি যে কোনো দিক থেকে নিতে পারি, ত্রিভুজের উচ্চতা আমি যে কোনো দিক থেকে নিতে পারি কিনা? আপনার কাছে ধরেন এরকম একটা ত্রিভুজ আছে, এইরকম একটা ত্রিভুজ, এখান থেকে আপনি একটা উচ্চতা মাপলেন, যে উচ্চতা হবে এখান থেকে কি সেই সেম উচ্চতা হবে বলেন তো? অবশ্যই কম বেশি হবে। আমি এটা উচ্চতা নিলে তখন এটা ভূমি, এটা উচ্চতা নিলে তখন এটা হবে ভূমি। তখন কি ধরলাম, দাঁড়ান আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ধরি এই একটা আমার কাছে ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, এটা হলো এই বাহুর দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি। আমি এখান থেকে যে এই ভূমির উপর একটা লম্ব অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হলো এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ। আচ্ছা, ভূমি কি এটা ফিক্সড? বলেন, ভূমি কি এটা ফিক্সড? আমি এটাকে ভূমি ধরতে পারি না? এই সি কে ভূমি ধরতে পারি কিনা বলেন? যাবে কিনা বলেন? ত্রিভুজের সবসময় কি এটাই ভূমি, এটা কি ফিক্সড? না, আমি যে কোনো একটা বাহুকে ভূমি ধরতে পারি, যে কোনো একটা বাহুকে। আমি এই সি বাহুটাকে যদি ভূমি ধরি তখন আমরা এই বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই সি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করবো, সেটা হবে উচ্চতা। তখন ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু সি ইন্টু উচ্চতা এইচ, হবে কিনা? তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ঠিক সেরকমই এইখানে দেখেন, এই যে সামান্তরিকের যে আমি ক্ষেত্রফলটা যখন আমি নির্ণয় করলাম তখন আমি এইটাকে ভূমি ধরছি, এই বি বাহুটাকে ভূমি ধরছি, আর এইখানে তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করছি, তাহলে এটা ভূমি গুণন উচ্চতা। এবার একটু খেয়াল করে দেখেন, যদি আমি এই কর্ণটাকে ভূমি ধরি, আমি এই কর্ণটাকে যদি ভূমি ধরি তাহলে কেমন হবে? তখন ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর লম্ব দূরত্ব। আপনারা বুঝতে পারেননি? দেখেন, আমি এবারে যে এ বি ডি ত্রিভুজের ভূমি ধরবো বিডি, ভূমি হলো বিডি, তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা এই এ বিন্দু থেকে কর্ণের উপর আমি একটা লম্ব অঙ্কন করবো, এ বিন্দু থেকে কর্ণের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এই যে আমি অঙ্কন করলাম, এই উচ্চতা হলো এইচ। তাহলে ভূমি বিডি, উচ্চতা এইচ, তাহলে ক্ষেত্রফল কি হবে? এই হাফ ইন্টু বিডি ইন্টু এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেমন এরকম পাবো, একই রকম এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম পাবো, তার মানে বিডি ইন্টু এইচ। এখন এই বিডি কি? এই বিডি হলো একটা কর্ণ, তার মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সামান্তরিকের দুইটা পাবো। দুইটা কি কি? যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। যদি এটা দেওয়া না থাকে আরেকটা জিনিস দেওয়া থাকতে পারে, সেটা কি? একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, আর বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর লম্ব দূরত্ব, এই যেটা, এই দৈর্ঘ্য দেওয়া থাকলে তাহলে এই দুইটা গুণ করে দিলেও হয়ে যাবে। এই কর্ণের দৈর্ঘ্য ধরলাম বিডি ইন্টু বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের লম্ব দূরত্ব এইচ। বুঝতে পারছি কি? উত্তর দুটা কি বুঝতে পারছি? এবার
আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দেখলাম, তাহলে এবার আমরা একটু সামান্তরিকের পরিসীমা দেখি। পরিসীমা, আমি এখানে সামান্তরিকের পরিসীমা সমান দৈর্ঘ্য, সূত্রটা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মানে এটা কি, এটা কেন হলো? পরিসীমা মানে চারটা বাহুর দৈর্ঘ্য, তার মানে এই এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এই চারটা বাহুর দৈর্ঘ্য হলো পরিসীমা। এখানে খেয়াল করেন এই এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমি এই সিডি এর জায়গায় এবি লিখতে পারি, দুইটা যেহেতু সমান। একই রকম ভাবে বিসি বাহুর দৈর্ঘ্য আর এই এডি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমি এইখানে এডি এর জায়গায় বিসি লিখতে পারি। তাহলে এখানে কি দাঁড়াইলো, এই 2ab প্লাস 2bc, আমরা যদি 2 কমন নেই, ab প্লাস bc, তার মানে কি ab কি, ab কি, ab হলো দৈর্ঘ্য, এই যে সামান্তরিকের এটা দৈর্ঘ্য না, এটা পুরোটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। সামান্তরিকের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সামান্তরিকের আমরা যে বৈশিষ্ট্যগুলো শিখলাম এগুলো মনে রাখতেই হবে যদি সামান্তরিকের প্রশ্ন আপনারা ভালোভাবে সলভ করতে চান। এখন আমরা দেখব আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কি দেখে আমরা বুঝবো যে এটা আয়তক্ষেত্র? আমি এই যে একটা চিত্র অঙ্কন করছি আয়তক্ষেত্রের, কি এমন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আয়তক্ষেত্র, কি এমন বৈশিষ্ট্য আছে? এখানে আয়তক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য দেখেন, আয়ত এবং সামান্তরিক সেম, শুধুমাত্র একটা জিনিস পার্থক্য। দেখেন সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল ছিল না, ছিল কিনা? এই আয়তরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এটা এক ধরনের সামান্তরিক, এই আয়তক্ষেত্রটা এক ধরনের সামান্তরিক। তাহলে সামান্তরিক এবং আয়তের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হলো আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণগুলো হবে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। সামান্তরিকের কি হতে পারে? সামান্তরিকের কি হতে পারে? সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি হইতে পারে, না হইতে পারে, হইতে পারে, না হইতে পারে। মানে সমান এবং সমান্তরাল হইলে আমরা এটা বুঝতেছি যে হ্যাঁ এটা সামান্তরিক। যদি বলে সমান এবং সমান্তরাল আর একটা কোণ সমকোণ, তাহলে আমি বুঝে যাব হ্যাঁ এটা আয়ত। তাহলে আয়তর বৈশিষ্ট্য এই দুইটা। আর কি কি বৈশিষ্ট্য আছে? আয়তর যে কর্ণগুলো আছে, আমরা যদি কর্ণগুলো অঙ্কন করি, এখানে দুইটা কর্ণ অঙ্কন করলাম, এসি এবং বিডি দুইটা কর্ণ, আয়তের কর্ণদ্বয় সমান। সামান্তরিকের কিন্তু সমান ছিল না, সামান্তরিকের কর্ণদ্বয় কি সমান ছিল না, কিন্তু আয়তের কর্ণ দুইটা সমান, তার মানে এখানকার এসি সমান বিডি। ওকে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখেন এটাও কিন্তু এক ধরনের সামান্তরিক, এটাও এক ধরনের কি সামান্তরিক। তার মানে সামান্তরিকে যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এতে কোনো সমস্যা নাই। আর সামান্তরিকের কিন্তু একটা কর্ণ, এই একটা কর্ণ দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করত, তাহলে আয়তক্ষেত্র ঠিক সেম, আয়তক্ষেত্রের কর্ণ একে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে পার্থক্যটা কোথায়? আয়ত এবং সামান্তরিকের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা আপনাদের মাথায় রাখতে হবে। পার্থক্যটা হলো আয়তক্ষেত্রে কোণগুলো সমকোণ, আর এখানে একটা পার্থক্য হলো আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়। এই দুটো পার্থক্য। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এটা খুব সহজ, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। এই যে এটা একটা যে ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি, তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো? এবি পাবো, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা একদম সেম, সামান্তরিকের যেরকম এখানেও ঠিক সেরকমই। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। আরেকটা জিনিস আয়তক্ষেত্রের কর্ণ সম্পর্কে আমরা জানবো। একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা যদি এটা কর্ণটাকে যদি আমরা ধরে নেই যে এটা এক্স, দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ, আর এটা হলো কি অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তার মানে x সমান কি হবে? √a স্কয়ার প্লাস
বি স্কোয়ার। তার মানে কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাই কর্ণের দৈর্ঘ্য সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মানে হলো কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই কর্ণের সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখবেন। আমাদের পরবর্তীতে আমরা যখন ঘনজ্যামিতি করব, অন্যান্য যে কর্ণের দৈর্ঘ্যগুলো যখন আমরা পড়বো, এই সূত্র দিয়ে আমরা বের করবো সেটা। তাহলে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে কি কি জানলাম? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ওকে, এটা জানলাম। আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। আয়তক্ষেত্রে কোণগুলো কি সমকোণ, কোণগুলো সমকোণ। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রে পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রে কর্ণ রুট ওভার এই যেটা দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ওকে, এবার আমরা শিখব বর্গ, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য এর নাম বর্গ হয়েছে? বাহুগুলো থেকে পার্থক্যটা কোথায় দেখেন, চারটা বাহুই সমান। এই যে একটু আগে যে আয়ত দেখলাম, ওর চারটা বাহু সমান ছিল না, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখানে চারটা বাহুই সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল। আচ্ছা, এখন এটাকে কি আয়ত বলা যাবে? বলেন তো দেখি, এটাকে আয়ত বলা যাবে? কোণগুলো কিন্তু সমকোণ, কোণগুলো সমকোণ, এই যে কোণগুলো সমকোণ, এটাকে কি আয়ত বলা যাবে? অবশ্যই যাবে, এটাও আয়ত। দেখেন আয়তর, আয়তর ক্ষেত্রে কি আয়তর বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, এখানকার এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু আর এই বাহু সমান না, বিপরীত বাহুগুলো সমান পাইলাম। বিপরীত বাহুগুলো সমান্তরাল না, এবি এবং সিডি সমান্তরাল। কোণগুলো সমকোণ না, কোণগুলো সমকোণ। তাহলে এটাও এক ধরনের আয়ত, এটাও এক ধরনের আয়ত। তবে আয়তের বাহুগুলো যখন সমান হয়ে যায় তখন তার নাম হয়ে যায় বর্গ। আয়তর বাহুগুলো যখন সমান হয়ে যায় তখন তার নাম হয়ে যাচ্ছে কি, এটার নাম হয়ে যাচ্ছে বর্গ। তার মানে আয়ত এবং বর্গের সকল বৈশিষ্ট্যই সেম, শুধুমাত্র আয়তর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো কি সমান নয়, সবগুলো চারটা বাহুই সমান না, বিপরীত বাহুগুলো শুধু সমান। আর বর্গের ক্ষেত্রে চারটা বাহুই সমান, এই একটাই পার্থক্য, বাকি সূত্র সবগুলোই একদম সেম। তাহলে আর কি কি বৈশিষ্ট্য আছে বর্গক্ষেত্রের? বর্গক্ষেত্রে যে দুইটা কর্ণ অঙ্কন করলাম, কর্ণ দুইটা সমান, তার মানে এসি সমান বিডি। আয়তর কিন্তু কর্ণ দুইটা সমান ছিল। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখেন আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ঠিক ছিল। এখানে আবার একটা নতুন তথ্য যুক্ত হয়েছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কি? মানে হচ্ছে যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এখানে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে, চারটা কোণে 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। এটা বর্গের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে মানে চারটা বাহু যখন সমান হয়ে যাচ্ছে তখন এই যে কর্ণ দুইটা যে ছেদ করলো, এই কর্ণের এখানে যে কোণ উৎপন্ন হলো চারটা কোণে 90 ডিগ্রি করে, চারটা কোণে 90 ডিগ্রি। আর এখানে সমদ্বিখণ্ডিত করছে, এখানে তো নতুন করে কিছু বলার নাই। এখানে এটা যদি ও বিন্দু হয় তার মানে ওবি সমান ওডি হবে আর ওসি সমান ওএ হবে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর কি বৈশিষ্ট্য? এখানে দেখেন এই যে কর্ণদ্বয় পরস্পরকে যে ছেদ করলো, এইখানে একটা চতুর্ভুজ, এইখানে একটা চতুর্ভুজ না ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই যে চারটা ত্রিভুজ উৎপন্ন হইলো, চারটা ত্রিভুজই সমান, চারটা ত্রিভুজই সমান। কেমন করে দেখেন, দেখেন এখানে এই যে ওবি সমান ওডি, যেমন আবার ও মানে এখানে চারটাই সমান, ওবি সমান ওডি সমান ওসি সমান ওএ। এই যে এখানে প্রত্যেকটা অংশই সমান, প্রত্যেকটা অংশই সমান। কিন্তু কেন সমান? দেখেন আমরা জানি সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ ও এ সমান ও সি। আবার কর্ণদ্বয় কিন্তু আবার সমান, সমান না? এই এসি সমান কি বিডি না? এসি সমান বিডি না? তাহলে এসি সমান যদি বিডি হয় তাহলে এই দুটো পরস্পর সমান হবে। তার মানে চারটা কর্ণ যে এখানে যে চারটা অংশ উৎপন্ন হলো প্রত্যেকটা অংশই সমান। এখন দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু, এই বাহু, এই বাহু, আর এই বাহু, এই বাহু, এই বাহু, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা তিনটা করে বাহু সমান। এই জন্য এইখানে যে ত্রিভুজ চারটা উৎপন্ন হয়েছে, চারটা ত্রিভুজই সমান হবে,
জাস্ট খালি বৈশিষ্ট্যটা মনে রাখবেন। সমদ্বিবাহু, হ্যাঁ ত্রিভুজগুলো আবার সমদ্বিবাহু, রাইট, ত্রিভুজগুলো আবার সমদ্বিবাহু কেন? কারণ এই যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই বাহু আর এই বাহু সমান, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আর কি বৈশিষ্ট্য আছে? এবার আমরা কর্ণের দৈর্ঘ্য দেখি। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি ছিল সূত্রটা? আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি ছিল? এটাও এ, এটাও এ, চারটা বাহু যেহেতু সমান, আমরা চারটা বাহুর দৈর্ঘ্যই এ ধরলাম। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ছিল কি? কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এ স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এ স্কয়ার, তাই না? তার মানে কি রুট ওভার 2 এ স্কয়ার, এটাই তো, মানে দুইটা যেহেতু এ স্কয়ার প্লাস এ স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটার এটা আলাদা দৈর্ঘ্য ছিল, এটা বি ছিল, যেহেতু দুইটা সেম তাহলে 2 এ স্কয়ার লিখতে পারি। এখান থেকে দেখেন আমি রুট ওভার 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার লিখতে পারি। তার মানে রুট 2, এখানকার এ স্কয়ার রুট কাটা গেলে এ। খেয়াল করে দেখেন আমার এখানে যে বাহুর দৈর্ঘ্য ছিল এ, বাহুর দৈর্ঘ্যের উপর কিন্তু রুট চিহ্নটা নাই, বাহুর দৈর্ঘ্যের উপর কিন্তু রুট চিহ্নটা নাই, এখানে যে স্কয়ার এবং রুট এটা কাটা গেছে। তার মানে কর্ণের দৈর্ঘ্য সমান কি? রুট 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই যে রুট 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হলো এ। অনেক ক্ষেত্রে এরকম করে লিখে ফেলেন 2a, এই যে উপরের দাড়িটা যদি এর উপর চলে আসে যে কোনো রিটেন পরীক্ষায়, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এর উপরে রুট চিহ্ন আছে, এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য না, এই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। অবশ্যই এটা রুটের বাইরে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা বাইরে লিখতে হবে। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি? বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি। দেখেন এই যে কর্ণের দৈর্ঘ্য সমান কি? রুট 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এখান থেকে আমি বাহুর দৈর্ঘ্যের সূত্র পাবো না? বাহুর দৈর্ঘ্য যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি হবে? কর্ণ ডিভাইডেড বাই রুট 2 হবে কিনা বলেন? বাহুর দৈর্ঘ্য সমান কি? কর্ণ ডিভাইডেড বাই রুট 2 হবে না? সেম কিনা? আমি শুধু এই যে রুট 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল, একদম সেম। এটা একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখেন। এবার আসেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দেখেন এখানে দৈর্ঘ্য যা প্রস্থও তাই, দৈর্ঘ্য যা প্রস্থও তাই, তাহলে ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি এ স্কয়ার। এটা তো এক ধরনের আয়ত, তাই না? এটাও তো এক ধরনের আয়ত, আয়তের এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ স্কয়ার। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার। এবার আপনার কাছে ধরেন বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা কিভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি? এই যে এখানে দেখেন আমি আপনাদের দেখাইলাম যে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ ডিভাইডেড বাই রুট 2, কর্ণ ডিভাইডেড বাই রুট 2। তাহলে এই যে এখানে যে বর্গের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার, তাহলে এই বাহুর পরিবর্তে কর্ণ ডিভাইডেড বাই রুট 2 তার উপর স্কয়ার দেওয়া যায় না? তার মানে কি কর্ণ স্কয়ার ডিভাইডেড বাই 2। তার মানে যদি কখনো দেখেন যে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে, তাহলে কর্ণ স্কয়ার ডিভাইডেড বাই 2, কর্ণ স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এই হলো আমাদের বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই দেখেন এখানে আমি লিখে রাখছি, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, এই যে কর্ণের দৈর্ঘ্য AC দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল সেই ক্ষেত্রে কি হবে? কর্ণ স্কয়ার ডিভাইডেড বাই 2। আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেটা তো সহজ, বাহু গুণন বাহু, এটা তো আমরা জানি। বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকলে তখন এইভাবে করব। এখন কেউ যদি এভাবে করতে না চায় তাহলে তাকে অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে? এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে তাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তারপরে গিয়ে বাহু এবং বাহু গুণ করতে হবে, যেটা একটু সময় লাগবে, একটু লম্বা হবে। তার থেকে আমার এই সূত্রটা মনে রাখাটাই সহজ। আর পরিসীমা সমান কি? পরিসীমা সমান দেখেন এখানে এই চারটা বাহুর দৈর্ঘ্য সেম, তার মানে কি a প্লাস a প্লাস a প্লাস a, চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করলাম সমান কি হবে? 4a, তাই না? 4a। তার মানে কি বাহুর দৈর্ঘ্যের সাথে 4 গুণ করলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। তাহলে পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। একই রকম ভাবে যদি পরিসীমা দেওয়া থাকে আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? এই বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমাকে যে 4 দ্বারা ভাগ করে দেব, পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দেই তখন আমরা পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য। এটা তো সেম, এটা জানতে পারলেই হবে আমাদের। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রম্বস।
রম্বসটা কি, কি এমন বৈশিষ্ট্য আছে রম্বসের মধ্যে যার কারণে এর নাম রম্বস হয়েছে? এর 4টা বাহুই সমান, বর্গেরও 4টা বাহু সমান ছিল, বিপরীত বাহুগুলো সমান্তরাল। ওকে, বর্গেরও বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল, এটাও সমান্তরাল, এগুলা সমান্তরাল। ওকে, তবে এখানে কোণগুলো সমকোণ নয়। আচ্ছা, এইটার নাম কি সামান্তরিক দেওয়া যায়? এটার নাম কি সামান্তরিক দেওয়া যায়? সামান্তরিকের বৈশিষ্ট্য কি ছিল? বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো দেখেন তো সমান না, আবার বিপরীত বাহুগুলো সমান্তরাল না, তার মানে এটাও এক ধরনের সামান্তরিক। তার মানে রম্বসের সাথে সামান্তরিকের অনেক বৈশিষ্ট্যের মিল থাকবে। কি কি মিল থাকবে দেখেন তো। সামান্তরিকের কর্ণ দুটা কি সমান ছিল? ছিল না। সামান্তরিকের বিপরীত কোণগুলো কি সমান ছিল না? বিপরীত কোণগুলো, এই যে এই কোণ আর এই কোণ সমান ছিল না। তাহলে রম্বসেরও বিপরীত কোণগুলো সমান হবে, এই কোণ আর এই কোণের যোগফল, সরি এই কোণ, এই এ কোণ আর সি কোণ সমান হবে। একই রকম ভাবে বি কোণ এবং ডি কোণ সমান হবে। আচ্ছা, রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্যটা কোথায়? রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য হলো বর্গের এখানকার কোণগুলো 90 ডিগ্রি বর্গের ক্ষেত্রে, কিন্তু রম্বসের ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে না। এই একটাই পার্থক্য রম্বস এবং বর্গের মধ্যে, একটা পার্থক্য না। যখন কোণগুলো সমকোণ হচ্ছে না তখন কর্ণ দুইটাও অসমান হয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে আরো কিছু পার্থক্য হয়ে যাচ্ছে। তবে সামান্তরিকের সাথে অনেক বেশি মিল। আর কি কি আছে? রম্বসের এই যে দুইটা কর্ণ অঙ্কন করছে এখানে, রম্বসের কর্ণ দুইটা অবশ্যই অসমান হবে। সামান্তরিকের কর্ণ দুইটাও কিন্তু অসমান ছিল। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কিন্তু ওই যে সমদ্বিখণ্ডিত করছিল, এটা ট্রু, তবে এখানে আবার সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। ওই যে বর্গের সাথে মিল আছে, এখানকার কোণগুলো 90 ডিগ্রি, এখানকার কোণগুলো 90 ডিগ্রি, এখানকার কোণগুলো 90 ডিগ্রি হয়েছে, তাই না? আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলছিলাম বর্গের ক্ষেত্রে আমি বলছিলাম যে কর্ণদ্বয় সমান 4টা ত্রিভুজ উৎপন্ন করে। বর্গের রম্বসের কর্ণদ্বয় কি সমান 4টা ত্রিভুজ উৎপন্ন করবে? আপনাদের কি মনে হয়? মনে হয় কি, এটাই বলেন, আপনাদের কি মনে হয়? সমান 4টা ত্রিভুজ কি উৎপন্ন করবে? মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সমান হবে? 4টা ত্রিভুজই সমান হবে। হ্যাঁ, 4টা ত্রিভুজই সমান, 4টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এটা কেমন করে দেখেন, এখানেও 4টা ত্রিভুজ সমান হচ্ছে কিভাবে দেখেন। বর্গের যেমন এই কর্ণ দুটো সমান 4টা ত্রিভুজ উৎপন্ন করতেছে, রম্বসের ক্ষেত্রে সমান 4টা ত্রিভুজ উৎপন্ন করতেছে। খেয়াল করে দেখেন, এটা যদি ও বিন্দু হয়, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে আপনি একটু কল্পনা করেন, এখানকার ও এ আর এখানকার ও সি সমান, এখানকার এ বি আর এখানকার বি সি সমান, আর ও বি বাহু তো দুইটা ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান কিনা বলেন? এই ও এ বি সর্বসম ও বি সি, এই দুটা ত্রিভুজ সর্বসম, তাই না? আবার দেখেন, এই ও বি সি ত্রিভুজ আবার এই দুটার সাথে তুলনা করেন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে তুলনা করেন, এখানকার এই বিসি বাহু আর এখানকার সিডি বাহু সমান, আবার ওবি বাহু আর ওডি বাহু সমান, একই রকম ভাবে ওসি বাহু তো সমান আছেই। তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে আমি বলতে পারি ও বিসি সর্বসম ও সিডি। তার মানে এইটা সমান যদি এইটা হয়, আবার এইটা সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান এইটা, এটাও সমান হবে সেম ভাবে। তার মানে রম্বস এবং বর্গ দুইটার ক্ষেত্রেই কর্ণদ্বয় 4টা সমান ত্রিভুজ সৃষ্টি করে। ক্লিয়ার সবার? আবার দেখেন, আমরা দেখছিলাম যে সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাই না? রম্বসের ক্ষেত্রেও সেম, পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি। একই রকম ভাবে বি কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে রম্বসের পরিসীমা কি হবে? রম্বসের যদি বাহুর দৈর্ঘ্যগুলো আমি এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ ধরি, তাহলে পরিসীমা কি হবে? এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান 4a। তাহলে পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর রম্বসের ক্ষেত্রফল
রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল তাহলে কি হবে? দেখেন চারটা ত্রিভুজই সমান, চারটা ত্রিভুজই সমান। আমরা এখানে একটা ত্রিভুজের নাম দেই, রম্বসের নাম দেই ABCD, আর এইটার নাম দিলাম O। আমরা OAB ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। OA ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে আমরা বাকি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন বলেন তো OAB ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দেখেন এটা যেহেতু 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমি যদি এটাকে ভূমি ধরি আর এটাকে উচ্চতা ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। কি পাবো? হাফ ইন্টু ভূমি OB ইন্টু উচ্চতা OA, পাবো কি না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি যে OA এটাকে ভূমি ধরলাম আর এটাকে উচ্চতা ধরলাম, একদম সেম। তাহলে এরকম কয়টা ত্রিভুজ আছে? চারটা। তাহলে এর সাথে যদি আমরা 4 গুণ করে দেই, এর সাথে যদি আমরা 4 গুণ করে দেই, তাহলে কি পাবো? 2 ইন্টু OB ইন্টু OA। এবার একটু আমার দিকে তাকান, এদিকে তাকান। এই OB এটা কি? OBটা কি পুরো কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক না? OBটা কি কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক না? মানে পুরো যে কর্ণ BDর অর্ধেক না? মানে 2 ইন্টু, আমি কি লিখতে পারি OBর পরিবর্তে BD ভাগ 2 লেখা যায়? একই রকম ভাবে ও এর পরিবর্তে আমি কি লিখতে পারি AC ভাগ 2 লেখা যায়? তাহলে আমি যদি এখানকার 2 আর 2 কাটা দিই, তাহলে থাকে কি? সামনে লিখে 1/2 গুণন BD গুণন AC। তার মানে একটা রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা কিন্তু কর্ণ, BD একটা কর্ণ, AC একটা কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আরেকটা সূত্র বের করা যায়। ধরেন আপনার কাছে একটা কর্ণ আছে, রম্বস আছে এরকম, ধরেন এই একটা, ধরেন এটাই রম্বস, হ্যাঁ, এটাই ধরেন চারটা বাহু সমান। একটা কোণের মান দেওয়া আছে, ধরেন এই কোণের মান হচ্ছে থিটা। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া নেই, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বাহু দৈর্ঘ্য A দেওয়া আছে আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? একটু চিন্তা করে দেখেন তো। ত্রিভুজের একটা সূত্র শিখছিলেন না? কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। মনে আছে ত্রিভুজের ক্ষেত্রফল? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, তার মানে হাফ ইন্টু A স্কয়ার সাইন থিটা। একই রকম এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু A স্কয়ার সাইন থিটা। তাহলে এই দুটো যদি আমি যোগ করে দেই, তখন পাবো A স্কয়ার সাইন থিটা। তার মানে যদি কখনো দেখেন যে কোনো রম্বসের একটা কোণের মান দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার ইন্টু সাইন ওই কোণের মান, বুঝতে পারছি? এটা জেনে রাখেন, এই ধরনের প্রশ্ন এখনো আসে নাই, তবে জেনে রাখেন। ওকে, আমরা আরেকটা ত্রিভুজ সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? দেখেন ট্রাপিজিয়ামের দুইটা বাহু শুধু সমান্তরাল হয়, আর বাকি দুইটা সমান্তরাল হয় না। এখানকার দেখেন এই AB এবং CD এই বাহু দুইটা সমান্তরাল, তার মানে AB এবং CD বাহুদ্বয় সমান্তরাল। যদি এরকম দুইটা বাহু শুধু সমান্তরাল হয়, তার নাম হবে ট্রাপিজিয়াম। দুইটা বাহু সমান্তরাল হইলে তার নাম ট্রাপিজিয়াম। আর একটা জিনিস, সমান্তরাল বাহু দুইটা কখনো সমান হবে না। এই AB এবং CD কখনোই সমান হবে না। বলেন তো, এই বাহু দুটো যদি সমান হয়ে যায় কি ঘটবে? কেউ বলতে পারবেন? এই বাহু দুটো সমান্তরাল, এই বাহু দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি ঘটতে পারে, কি হতে পারে? রাইট, এটা আয়ত হয়ে যাবে। আয়ত বা সামান্তরিক, হ্যাঁ, আয়ত বা সামান্তরিক হয়ে যাবে। আয়ত হইতে পারে, সামান্তরিক হইতে পারে। রাইট, তার মানে
ট্রাপিজিয়াম হইতে গেলে দুইটা বাহু যেমন সমান্তরাল হবে আর সমান্তরাল বাহু দুইটা অসমান থাকবে, সমান্তরাল বাহু দুইটা অসমান থাকবে। তবে এই যে তির্যক যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু সমান হইতে পারে, তির্যক বাহুদ্বয় সমান হইতেও পারে নাও হইতে পারে, তাতে সমস্যা নাই। তির্যক বাহুদ্বয় সমান হইতেও পারে নাও হইতে পারে। তৌহিদে প্রশ্ন করছেন সমান এবং সমান্তরালের মধ্যে সমান এবং সমান্তরাল কি। ধরেন আমি এইখানে একটা রেখা অঙ্কন করলাম, এটার দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার, আমি এইখানে আরেকটা রেখা অঙ্কন করলাম, এটার দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। এটা ধরলাম যে এটা ধরলাম AB, এটা ধরলাম CD। এই রেখা দুইটা সমান, দৈর্ঘ্যটা সেম, এই জন্য এদেরকে বলা হয় সমান। সমান্তরালটা কি? সমান্তরাল হচ্ছে দুইটা রেখা এমনভাবে থাকবে এদের মধ্যবর্তী সবসময় দূরত্বটা সেম। এই যে মধ্যবর্তী দূরত্বটা সব জায়গায় সমান থাকবে, মানে এই রেখা দুটো এমনভাবে থাকবে আমি যতই বাড়াই না কেন, আমি যতই বৃদ্ধি করি না কেন, এরা কখনোই একে অপরের সাথে কি করবে না, একে অপরকে ছেদ করবে না, কখনোই একে অপরের সাথে যুক্ত হবে না সমান্তরাল হইতে হলে। আর বইয়ের ভাষায় বললে এদের মধ্যবর্তী দূরত্ব, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে, তাহাই হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, এগুলো রেখাংশ, রাইট, এগুলো তো রেখাংশ। রেখা হইতে গেলে দুই পাশে তীর চিহ্ন থাকে, এই রেখা হইতে গেলে দুই পাশে তীর চিহ্ন থাকবে, এটাই, আর কিছু না। ওকে, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে যদি আমি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটার দূরত্ব যদি আমি h ধরি, তাহলে ক্ষেত্রফল সমান 1/2 গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে হচ্ছে AB প্লাস CD ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমি h ধরি তাহলে h। এই সূত্রটা শুধু মনে রাখেন। তির্যক বাহু মানে যে এটা হচ্ছে তির্যক বাহু, এই যে এই দুইটা, মানে এই দুইটা দেখেন এই যে সোজা নাই, এই দুইটা যদি আমি এদিকে, এই দুইটা মানে মধ্যবর্তী দূরত্ব সমান না। দেখেন এইখান থেকে এইখানের দূরত্ব যা হবে, এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু তা না, দুইটা কিন্তু সেম না। এটা কি সেম না? এই জন্য এই দুটো হচ্ছে তির্যক বাহু। তির্যক বাহুদ্বয় কি হবে না, সমান হইতে পারে, তির্যক বাহুদ্বয় সমান হইতে পারে, বাট এদের মধ্যবর্তী দূরত্ব সমান না, এই জন্য এরা তির্যক। মধ্যবর্তী দূরত্ব সমান না, এই জন্য এরা তির্যক। হাবিব আকাশ, বুঝতে পারছেন? এখন দেখেন আমি যে চতুর্ভুজগুলো নিয়ে এতক্ষণ বললাম সবগুলো একটু ছোট্ট করে রিক্যাপ করি। দেখেন, আমরা প্রথমে সামান্তরিক শিখছিলাম। সামান্তরিকের কি? এই বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। বিপরীত কি? কোণদ্বয় সমান, কর্ণদ্বয় অসমান ছিল। বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখি জাস্ট। এরপর শিখছিলাম আয়ত। সামান্তরিক এবং আয়তর মধ্যে পার্থক্যটা কি? আয়তর কোণগুলো 90 ডিগ্রি, আয়তের কোণগুলো 90 ডিগ্রি, কর্ণ দুইটা সমান। এরপর শিখলাম আমরা বর্গ। বর্গের 4টা বাহুই সমান, আবার কোণগুলো কি? কোণগুলো সমকোণ। কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কোণগুলো 90 ডিগ্রি করেছিল। আবার এখানে কর্ণদ্বয়ের সমান 4টা ত্রিভুজে বিভক্ত করে। আরেকটা শিখলাম আমরা রম্বস। রম্বসেরও 4টা বাহু সমান, তবে কোণগুলো সমকোণ নয়, এটা 90 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি হবে না। তবে কর্ণদ্বয় আবার অসমান, এইখানে আবার কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খেয়াল করে দেখেন, বর্গ আর রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে তো সমদ্বিখণ্ডিত করে, 4টা রেখারই সমদ্বিখণ্ডিত করে, 4টা চতুর্ভুজেরই। তবে বর্গ এবং রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটু মাথায় রাখবেন। বর্গ এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় 4টা সমান ত্রিভুজে বিভক্ত করে। আমি আপনাদের এতক্ষণ ধরে যা পড়াইলাম সেটা নির্ভর করবে আপনাদের জন্য কিছু প্রশ্ন আছে, দেখে এই প্রশ্নগুলোর আপনারা উত্তর দিতে পারেন কিনা। এখানে কিছু শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আপনারা পূরণ করবেন। 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে? এটা সবাই পারবেন, এটা চতুর্ভুজ হবে, এটা আমি অ্যান্সার দিয়ে দিলাম। এবার আসেন পরের প্রশ্নটা। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে? বলেন। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকি দুইটা কি আমি জানি না, বাকি দুইটা কি আমরা সেটা জানি না, এটা কি হবে? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে কি হবে? এটা হবে ট্রাপিজিয়াম।
এটা হবে ট্রাপিজিয়াম। এখন কেউ সামান্তরিক বলছেন, এখন একটু খেয়াল করেন, এক জোড়া শুধুমাত্র দুইটা বাহু সমান্তরালের কথা বলছে। এখন বাকি দুইটা সমান নাকি সমান্তরাল এই বিষয়ে নাকি কোনো তথ্য দেয়নি, তবে আমি এটা নিশ্চিত বলতে পারি ট্রাপিজিয়াম, এতে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত, এটা যে ট্রাপিজিয়াম এটা নিশ্চিত। এখন যারা সামান্তরিক বলছেন, যারা আয়ত বলছেন, তারা কিন্তু নিশ্চিত না, কারণ আমাকে দুইটা বাহুর কথা বলছে, বাকি দুইটা বাহুর কোনো তথ্য নাই আমার কাছে, তাহলে এটা ট্রাপিজিয়াম। এর পরের প্রশ্ন কি বলছে, চতুর্ভুজে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটা কি হবে বলেন তো এবার। দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে কি হবে সেটা, দুই জোড়া বিপরীত বাহু হলে সমান্তরাল হলে সেটা সামান্তরিক। এখন আয়ত কেন বলবো না, আমাকে বলছে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আয়ত হইতে গেলে কোণ সমকোণ হইতে হবে, আমি তো কোণ জানি না, আমার কাছে কোণ নিয়ে কোনো তথ্য নাই। আমি যদি সামান্তরিক বলি আমি 100% শিওর, 100% সত্য কথা বলছি, কিন্তু আমাকে এখানে কোণের কথা বলে নাই। যদি কোণের কথা বলে দিত তাহলে আমি বলতে পারতাম এটা সামান্তরিক নাকি আয়ত, তাহলে আয়ত বলা যাবে না। দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, হ্যাঁ রম্বস হইতে পারে, রাইট, রম্বস হইতে পারে, ওকে আমরা এটা সামান্তরিক ধরে নিচ্ছি, রম্বসেরটা পরে আছে। আবার সামান্তরিকের একটা কোণ যদি সমকোণ হয়, সামান্তরিকের যদি একটা কোণ সমকোণ হয়, একটা সামান্তরিক আছে, এই একটা আপনার কাছে একটা সামান্তরিক আছে, আপনি কি করলেন, এটা ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে এমন ভাবে করলেন এইটা কোণগুলো সমকোণ হয়ে গেল, তাহলে সেটা কি হবে, আয়ত হবে, সেটা হয়ে যাবে আয়ত। আবার এই আয়তর যদি চারটা বাহুই সমান হয়ে যায়, আয়তর চারটা বাহুই সমান হয়ে যায়, তখন আমরা কি পাবো, রাইট, তখন আমরা বর্গ পাবো। আবার ড্যাশের চারটা বাহু সমান হলে সেটা হবে রম্বস। কার চারটা বাহু সমান হলে রম্বস, কার চারটা বাহু সমান হলে রম্বস বলেন তো, কার চারটা বাহু সমান হলে সেটা রম্বস হবে, সামান্তরিকের চারটা বাহু সমান হলে রম্বস। অনেকে এই যে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটাকে রম্বস বলতে চাচ্ছেন, রম্বস হইতে গেলে চারটা বাহুই সমান হইতে হবে, তাহলে আমি এখানে রম্বসও 100% নিশ্চিতভাবে বলতে পারি না। এইখানে হবে সামান্তরিক, এইখানে হবে সামান্তরিক, কারণ কি সামান্তরিকের যদি চারটা বাহু সমান হয়, এই জায়গায় সামান্তরিক এই বাহু এই বাহু এই বাহু যদি সমান হয়ে যায় তখন সেটা হয়ে যাবে রম্বস। এবং কার একটা কোণ সমকোণ হলে বর্গ হবে বলেন তো, রম্বসের যদি একটা কোণ, এটা একটা ধরেন চারটা বাহুই সমান, এখন আমি যদি এটা ধাক্কা দিয়ে সোজা করে দেই, এরকম সোজা করে দেই, তখন এটা 90 ডিগ্রি হয়ে যাবে। কারণ এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে রম্বসের যদি একটা কোণ সমকোণ হয় তাহলে সেটাকে বর্গ বলে। আর আমরা আমাদের অঙ্ক করার জন্য যা লাগবে, দেখেন আমি এখানে যা আলোচনা করছি এতক্ষণ ধরে, শুধুমাত্র ক্ষেত্রফল, তারপরে হচ্ছে পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য বাদে বাকি যে আলোচনা করছি এটা হচ্ছে আপনাদের জ্যামিতির উপপাদ্য বিষয়ক আলোচনা। আপনারা 9-10-এর দেখবেন যে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে আমি ম্যাক্সিমাম উপপাদ্য আলোচনা করে ফেলছি। আর আমি যে ক্ষেত্রফল সংক্রান্ত, তারপর কর্ণ সংক্রান্ত, পরিসীমা সংক্রান্ত যেগুলো আছে এটা হচ্ছে পরিমিতির অংশ। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলো আমাদের অঙ্ক করতে লাগবে পরিমিতির অঙ্ক করতে। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে দৈর্ঘ্যকে a ধরছি, প্রস্থকে b ধরছি। আয়তক্ষেত্রে কর্ণ সমান √a² + b² এত একক, এই সূত্রগুলো আমার লাগবে অঙ্ক করতে। একই রকম ভাবে সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আরেকটা সূত্র ছিল তাই না, আরেকটা ক্ষেত্রফল আরেকটা সূত্র ছিল, এই DH, যেখানে D ছিল কর্ণ আর H ছিল বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের লম্ব দূরত্ব। এটা ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র ছিল, আমরা শিখছি। তারপর হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর উপর স্কয়ার বর্গ একক, এ কে বাহু ধরে নিছি। আরেকটা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল d²/2, d হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা 4 বাহুর যোগফল বা 4a একক, আর কর্ণ হচ্ছে √2a, মনে রাখতে হবে a এর উপরে কিন্তু রুট চিহ্নটা নাই। আরেকটা হচ্ছে রম্বস, রম্বসের ক্ষেত্রফল সমান ½ × কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ ½ d1 d2। রম্বসের পরিসীমা সমান 4a একক। ক্ষেত্রফলের আরেকটা সূত্র শিখলাম,
যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং যদি একটা কোণ দেওয়া থাকে তাহলে a স্কয়ার sin থিটা, এটাও একটা সূত্র শিখলাম। আর একটা সূত্র শিখি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয় যদি একটা a আর একটা b হয় তাহলে a প্লাস b ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব h এত বর্গ একক। এই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। টাইপ 1 আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্ক। আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্কগুলো করতে আমরা আয়তক্ষেত্রের যে সূত্রগুলো শিখছি সেগুলোই কাজে লাগবে। দেখেন এখানে কি বলছে, একটা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আরেকটা দেওয়া আছে প্রস্থ। এখন বলছে ক্ষেত্রফল কত। দেখেন আমার কাছে কিছু তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আরেকটা দেওয়া আছে প্রস্থ, আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। আচ্ছা, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র জানি, সেই সূত্রটা আগে লিখি। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, আমার এখানে প্রস্থ দেওয়া আছে, আমার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য লাগবে, আমাকে এবার দৈর্ঘ্য বের করতে হবে। আবার এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র জানতাম। কর্ণ সমান কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এই সূত্রটা জানতাম। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15, তাহলে আমি এখানে 15 লিখি, তাহলে রুট ওভার এখানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের মান হচ্ছে 10, তার মানে 10 স্কয়ার। এই রুটটা তুলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? উভয় পাশে বর্গ করতে পারি। বর্গ করলে কি হবে? বর্গ করলে আমরা পাচ্ছি এখানে 100 প্লাস দৈর্ঘ্য স্কয়ার সমান 15 উপর স্কয়ার করলে কত হয়? 15 এবং 15 গুণ করলে 225, তাই না? 225। এই 100 এই পাশে গিয়ে ভাগ হবে, বিয়োগ হবে, যোগ আছে যেহেতু এটা পাশে যদি বিয়োগ হয় তাহলে হবে 125। তার মানে দৈর্ঘ্য সমান রুট ওভার 125। এখন আমি ক্ষেত্রফল বের করতে পারবো। আমার প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য হইল রুট ওভার 125 গুণ প্রস্থ হইল 10, তার মানে 10 রুট ওভার 125, এটা অ্যান্সার। এখন এই 125কে আবার দেখেন এইভাবে লেখা যায় 10, 125কে লেখা যায় 25 গুণ 5, তার মানে 10, এই 25-এর বর্গমূল করলে হয় 5, তাহলে এখানে রুট ওভার 5 থাকে, তার মানে 50 রুট ওভার 5, এটাও অ্যান্সার। এটা বের করাই উত্তম। হয়তো আপনার অপশনে পরীক্ষা যদি আসে অপশনে এটাই থাকতে পারে। ওকে, এখন তাহলে পরের ম্যাথটাতে যাই। এখানে কি বলছে দেখেন, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে ক্ষেত্রফল আগে যে 192 ছিল, এতে দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, এখনো সেম ক্ষেত্রফলটাই আছে। এরপরে কি বলছে, আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। আমার কাছে কিছু তথ্য দিচ্ছে, এখন সেই তথ্যগুলো ব্যবহার করে এখানে একটা মান বের করতে বলছে। অঙ্ক আমাকে কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করি। দেখেন কি বের করতে হবে, আমাকে বের করতে হবে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল, বর্গাকার কক্ষের ক্ষেত্রফল। আচ্ছা, এখন বর্গের ক্ষেত্রফল বের করব। বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি লাগে? বর্গের বাহু দৈর্ঘ্য লাগবে না? বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটাই তো। এখন বর্গের বাহু লাগবে, বর্গের বাহু বের করব কিভাবে দেখি। বর্গের বাহু বের করার জন্য এখানে বলে দিছে যে আয়তাকার কক্ষের যে পরিসীমা হবে সেই পরিসীমাটাই আবার বর্গের পরিসীমা। তার মানে আমাকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে, আমাকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা পাইলে আমি বর্গের পরিসীমা পাবো, তাই না? আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গের পরিসীমা। আচ্ছা, বর্গের পরিসীমাটা আমি সামনে লিখি তাহলে সুবিধা হবে। আমি এখানে বর্গের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লাগবে, আয়তক্ষেত্রের প্রস্থ লাগবে। এখন আমার এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য কি কি তথ্য দেওয়া আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে,
আর বলা আছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল চেঞ্জ হয় না। এই তথ্যগুলো ব্যবহার করে এখন দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। এটা হচ্ছে অঙ্ক করার ওয়ে। কিভাবে অঙ্ক করব, আমি এখন অঙ্কটা দেখে মুখস্থ করার মতো যদি আমি মনে করি দৈর্ঘ্য x প্রস্থ y, এইভাবে যদি করে তার মানে কি আপনি অঙ্কটা ক্লিয়ারলি বুঝেন নাই। হয়তো অনেকে বোঝেন ঠিক আছে, যারা না বুঝে করার ট্রাই করেন তারা কিন্তু এইভাবে মুখস্থর মতো করেন। আর এই প্রশ্নটা প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম, রিটেনে আসতে পারে। ওকে, আমি এখন অঙ্কটা বুঝলাম, তাহলে এখন আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। আমি যদি ধরে নেই দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল কি হবে, এটা আমি ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ xy। আর বলে দিয়েছে ক্ষেত্রফল 192, তার মানে এটা সমান 192। এইটা আমার 1 নং সমীকরণ আমি ধরে রাখতে পারি। না ধরে আমি এক কাজ করি, এটা x সমান লিখি 192 ভাগ y, এইটা হলো 1 নং সমীকরণ। আর কি তথ্য দেওয়া আছে, আমার যে এই যে ক্ষেত্রফল 192 বলছে সেটা দ্বারা আমি একটা ইকুয়েশন বের করলাম। আর একটা তথ্য দেওয়া আছে যে দৈর্ঘ্য 4 মিটার যদি কমাই এবং প্রস্থ যদি 4 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হয় না। ওকে, আমি দৈর্ঘ্য ছিল আমার x, এখান থেকে 4 মিটার কমাইলাম। ওকে, প্রস্থ ছিল y, এখানে 4 মিটার বাড়াইলাম। ফলে যে ক্ষেত্রফল হইলো, মানে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ফলে যে ক্ষেত্রফল হইলো সেটা আগের ক্ষেত্রফলের সমান। আগের ক্ষেত্রফল ছিল xy, আগের ক্ষেত্রফলটা ছিল xy। দেখেন এই ইকুয়েশনটা বুঝতে পারছেন কিনা, দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হয় না। এখানে ক্ষেত্রফল কি xy না, 192 না লিখলে চলবে। তাহলে আমি এখানে দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে xy আছে। এখন এই দুটো যদি আমরা গুণ করে দেই তাহলে x এবং y গুণ করলে হবে xy প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 ইজ ইকুয়াল টু xy। এই যে উভয় পাশের xy কাটা যায়, কাটা গেলে কি থাকে, এখানে এই যে 4 যদি কমন নেই, x মাইনাস y সমান এই মাইনাস 16 এই পাশে চলে আসলে 16 প্লাস 16 হয়ে যাবে, তার মানে x মাইনাস y সমান 4। এখানে যদি আমি x এর মানটা বসাই দিই, এই যে x এর মান 192 ভাগ y, x এর মান যদি বসাই দিই 192 ভাগ y মাইনাস y ইজ ইকুয়াল টু 4। এদিকে লিখি, আমরা এই যে নিচে যে y আছে এই y দূর করার জন্য প্রত্যেকটা রাশিকে y দ্বারা গুণ করে দিই। তাহলে এখানে হবে 192 মাইনাস y স্কয়ার সমান 4y। এই দুটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, y স্কয়ার প্লাস 4y মাইনাস 192 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপত্তি বিশ্লেষণ করে আমাকে কি করতে হবে, y এর মান বের করতে হবে। কত হয়, 12 ষোলো 192, তাই না, y স্কয়ার, তাহলে এখানে লিখবো 12y, এখানে লিখবো 16y মাইনাস 192 ইকুয়াল 0। এখন এখানে যেহেতু প্লাস আছে তাহলে বড়টার সামনে প্লাস চিহ্ন হবে, ছোটটার সামনে মাইনাস হবে। তাহলে এখানে y কমন নিলে y মাইনাস 12 প্লাস 16 কমন নিলে y মাইনাস 12 ইকুয়াল 0। তার মানে y মাইনাস 12 ইন্টু y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ y সমান 12 আর মাইনাস 16। মাইনাস 16 নেওয়া যাবে না, দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হবে না। তার মানে আমি প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ হলো 12 মিটার। এই প্রস্থ যদি এই y এর মান যদি 1 নং সমীকরণে বসাই তখন আমি দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কত হবে, y is equal to 12, তাহলে x is equal to 192 divided by 12 সমান কত হবে, 16। তাহলে দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি। এখন দৈর্ঘ্য প্রস্থ তো বের করছি, এখন আমাকে কি করতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা বের করলে যেটা হবে সেটাই বর্গের পরিসীমা। প্রশ্ন বলে দিছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের আয়তক্ষেত্রের যে পরিসীমা বর্গেরও সেই পরিসীমা। তাহলে আমি এখানে বর্গের পরিসীমা সমান আয়তের পরিসীমা সমান কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কত হয়, 16 এবং 12 হচ্ছে 28, 28 দুগুণে 56। তার মানে বর্গের পরিসীমা 56। বর্গের পরিসীমা যদি দেওয়া থাকে
বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য এই 56/4 সমান 14, তাই না? 14 মিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য পাইলাম। এখন তাহলে আমি ক্ষেত্রফলও পাবো। ক্ষেত্রফল 14 স্কয়ার, 14 স্কয়ার মানে কত? 196। এই হলো অ্যান্সার। এটা রিটেনে আসতে পারে এই ম্যাথটা। ওকে, আমরা তাহলে এবার পরের ম্যাথে চলে যাই। যদিও এই ধরনের ম্যাথগুলো আমরা শতকরায় করছিলাম, দেখি আপনারা একবার চেষ্টা করে দেখেন তো পারেন কিনা, মনে আছে কিনা আপনাদের শতকরা অঙ্কগুলো। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? সমস্যা নেই, শর্টকাটই করেন, শর্টকাট পাইলে শর্টকাটই করেন। তাহলে আমরা কি করব? আমি ডিটেলস করে দিই, হ্যাঁ, আপনারা শর্টকাটে করেন, আমি ডিটেলস করে দিই। ধরি দৈর্ঘ্য 10 মিটার আর প্রস্থ 10 মিটার ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে হিসাব করতে। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই 10 মিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত? 10 × 10 সমান 100 বর্গমিটার। এবার কি বলছে? দৈর্ঘ্য 20% বৃদ্ধি করবে। তাহলে দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি হয়, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? এখন এটা ছিল আমার আগে, এইবার আমি পরবর্তীতে যখন আমি বৃদ্ধি করব বা হ্রাস করব, তখন দৈর্ঘ্য কত বলেন? এই 10 মিটার ছিল, 20% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 10 × 120/100। 20% বৃদ্ধি করা হয়েছে, তার মানে কত? 120%। 20% বৃদ্ধি করা হয়েছে মানে 120%। তাহলে এখানকার 0 0 0 0 কেটে দিলে 12 মিটার। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 10% হ্রাস করা হয়েছে। তাহলে আগে ছিল প্রস্থ 10 মিটার, এখান থেকে 10% কমানো হয়েছে, তার মানে কত? 90%, মানে 90/100। তাহলে কত হয়? 9। এটা হচ্ছে মিটার, এটাও মিটার। তাহলে যখন আমি দৈর্ঘ্য বাড়াইলাম, প্রস্থ কমাইলাম, তখন দৈর্ঘ্য হলো 12 মিটার, প্রস্থ হলো 9 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 12 × 9 সমান 108 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হলো কতটুকু পরিবর্তন হলো? বৃদ্ধি হয়েছে কতটুকু? 108 - 100 সমান 8। এই যে 8, এটা কত থেকে বৃদ্ধি পেয়েছে? 100 থেকে 8 বৃদ্ধি পেয়েছে, তাই না? গুণ 100%, হিসাব করলে কত হয়? 8%। আসলে এটা করার দরকার নেই, আমার ক্ষেত্রফল তো এই যে 100 মিটার, আমি এমনভাবে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিছি যাতে আমার এত হিসাব করা না লাগে, আমি বিয়োগ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এটা হিসাব। যদি আপনার এইখানে ক্ষেত্রফল 100 না হয়ে অন্য কিছু আসতো, তাহলে আপনার এই হিসাবটা করার দরকার আছে। আমার যেহেতু এখানে 100 ছিল, দেখেন যে 100 100 কাটা যায়, মানে এই 8ই থাকে। কিন্তু এখানে 100 না থেকে অন্য কিছু থাকলে তখন কিন্তু আলাদা আসবে। আর যারা শর্টকাটে করছেন করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা পরের ম্যাথটা দেখি কি বলছে। এখানে দেখেন, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 4/3 মানে 4/3 অংশের সমান। আবার বলছে কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এখানে আমরা দৈর্ঘ্যটা ধরে নেই, প্রস্থ ধরে নেই। প্রস্থ নাকি এটা প্রস্থ দৈর্ঘ্যের 4/3, তাহলে আমরা ধরে নেই দৈর্ঘ্য সমান 4x সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 3x সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। এখানে একটা দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য 25। কর্ণের দৈর্ঘ্য সমান কি? √ এই দৈর্ঘ্য স্কয়ার যোগ দৈর্ঘ্য 4, আর এটা হবে বাংলায় দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তাই না? তাহলে কত? 16x² + 9x² সমান কত? √25x²। তাহলে এটা হিসাব করলে 5x আসবে। তার মানে 5x সমান যদি 25 হয়, তাহলে এখান থেকে আমরা x সমান পাবো কত? 5। তাহলে x এর মান যদি 5 হয়, বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে 4 × 5 সমান 20 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য হবে না, এটা হবে প্রস্থ। ওকে,
এটা হবে প্রস্থ। দেখেন সূত্রগুলো যদি মনে থাকে অঙ্ক যেভাবেই আসুন না কেন আপনারা পারবেন। চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে 1 2 2 3 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? একটা চতুর্ভুজের 4 কোণের যোগফল কত? এই 4 কোণের যোগফল কত বলেন তো দেখি? 360 না 180? 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের যোগফল 360 ডিগ্রি। এখানে অনুপাতগুলো যদি যোগ করি 1 আর 2 3 3 2 5 5 আর 3 কত হয়? 8 হয়, তাই না? বৃহত্তম কোণের মান কত, না ক্ষুদ্রতম কোণের মান কত? এই যেটা, তাহলে হবে 360 এর 8 ভাগের 1 ভাগ। তাহলে 360 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, আপনারা একটু একটা প্রশ্নের উত্তর দেন। ধরেন একটা চতুর্ভুজের এই বাহুটাকে বাড়াইলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হইলো, এই বাহুটাকে বৃদ্ধি করলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হইলো, এই বাহুটাকে বৃদ্ধি করলাম, এখানে একটা বহিস্থ কোণ, এই বাহুটাকে বৃদ্ধি করলাম, এখানে একটা বহিস্থ কোণ। এই 4টা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি হবে? এই 4টা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি হবে? 4টা বহিস্থ কোণের যোগফল অবশ্যই 360 ডিগ্রি হবে। এটা শুধু চতুর্ভুজ না, যে কোনো ভুজের ক্ষেত্রেই, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যত ভুজই আছে, যে কোনো ভুজেরই সকল বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি হবে। এটা মাথায় রাখবেন। ত্রিভুজের ক্ষেত্রে 360, চতুর্ভুজের ক্ষেত্রে একটা যদি পঞ্চভুজ অঙ্কন করেন, ধরেন এরকম করে একটা পঞ্চভুজ অঙ্কন করলেন, এই একটা পঞ্চভুজ অঙ্কন করলাম, আমি যদি এই বাহুটাকে বৃদ্ধি করি এখানে একটা বহিস্থ কোণ পাবো, এই বাহুটাকে বৃদ্ধি করলে এখানে একটা বহিস্থ, এটাকে এই যে এখানে বহিস্থ, এটা এই যে সবগুলো বহিস্থ কোণ যোগ করলে, এই বহিস্থ কোণগুলো যোগ করলে 360 ডিগ্রি হবে, এর বেশি হবে না। এটার কারণ, আচ্ছা এটার কারণটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো। ওই যে বহুভুজের যে ক্লাসটা আছে, বৃত্তের ক্লাসের সাথে বহুভুজ হবে, তাহলে বহুভুজের ক্লাসে আমি এটার কারণটা বলে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের শেষ। এরপরে অঙ্কটা দেখি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 4 মিটার বেশি। আচ্ছা, প্রস্থ যদি আমি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 4। তাহলে ঘরটির পরিসীমা হচ্ছে 32 মিটার। তার মানে পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর মান দেওয়া আছে 32। তাহলে এখানে 2x + 4, এই 2 এই পাশে 32 সাথে ভাগ করলে হবে 16। মানে 2x সমান 16 থেকে 4 বিয়োগ করলে 12। এখান থেকে আমরা x সমান কি পাচ্ছি? x সমান 6। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, x সমান যদি 6 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য 6 + 4 = 10 মিটার। 10 মিটার, এটা অ্যান্সার 10। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 500 বর্গমিটার, দৈর্ঘ্য 25 মিটার হলে বাগানের পরিসীমা কত? তাই পরিসীমা বের করতে বলছে। পরিসীমার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার। এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল। এখন দেখেন, আমরা জানি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে 500, দৈর্ঘ্যের মান আছে 25, তার মানে প্রস্থ সমান কি হবে? প্রস্থ সমান এই 500 ভাগ দৈর্ঘ্য। তার দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যের মানটা বসাই দিতে পারি 25, তাহলে এটা হবে 25। তাহলে 500 কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তখন পাবো 20 মিটার। তাহলে প্রস্থ হলো 20, দৈর্ঘ্য হলো 25, তাহলে পরিসীমা 2 × 25 যোগ 20 সমান 90 মিটার। অঙ্কগুলো সহজ আছে না? দেখেন এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? প্রস্থের 2 গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে প্রস্থ যদি আমি x ধরি তাহলে দৈর্ঘ্য হবে 2x, তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 2x²। প্রশ্ন বলছে ক্ষেত্রফলের মান 1250, তাহলে 2x² সমান 1250, তাহলে x² সমান কত হবে? 625। তার মানে x সমান 625 এর বর্গমূল করলে কত হয়? 25। তাহলে প্রস্থ হলো 25, দৈর্ঘ্য হলো 25 × 2 = 50।
তো এটা অ্যান্সার 50। একই রকম ভাবে আপনাদের লেকচার বুকের যে 9 নম্বর ম্যাথটা আছে একদম সেম অঙ্ক আপনারা চেষ্টা করতে পারেন, ওইটা আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। এটা বলছে একটি আয়তাকার মেঝে দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে 144 টাকা খরচ হয়। ধরেন আপনার ঘরের যে মেঝেটা সেটা কল্পনা করেন, ধরেন আপনার ঘরের মেঝে হচ্ছে এটা, আর এখানে বলছে আপনার মেঝের দৈর্ঘ্য যেটা প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি আমি x ধরে নেই তাহলে দৈর্ঘ্য কত হবে 3x। মেঝে পাকা করতে, তাই না? মেঝে পাকা করতে মানে কি, যে পুরো সারফেসটা না, এটা পুরোটাই না, তার মানে কি এটা কি, এটা ক্ষেত্রফল না, এটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা কত, প্রস্থ যদি x আর দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 3x²। ওকে, এখানে আরেকটা কি তথ্য দেওয়া আছে, আরেকটা তথ্য দেওয়া আছে যে প্রতি বর্গমিটারে মেঝে পাকা করতে প্রতি বর্গমিটারে 2 টাকা খরচ হয়, 1 বর্গমিটারে 2 টাকা খরচ হয়, টোটাল খরচ হয় আবার 144 টাকা। দেখেন 2 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা খরচ হয় হাফ বর্গমিটারে, টোটাল খরচ হয় কত 144 টাকা খরচ হয়। তাহলে 144 টাকা খরচ কত বর্গমিটারে হয়, 144/2 সমান কত 72 বর্গমিটার। খেয়াল করে দেখেন এই যে 72 বর্গমিটারে পুরো মেঝেটা পাকা করতে খরচ হয়, এই 144 টাকা খরচ হয় পুরো মেঝেটা পাকা করতে, আর এই 144 টাকা খরচ হয় 72 বর্গমিটারে। তার মানে এই যে মেঝেটা যে আছে এই মেঝের ক্ষেত্রফল হলো 72, আর আমি এখানে ক্ষেত্রফল পাইছি 3x²। তার মানে এই 3x² সমান 72। তাহলে এখান থেকে x² সমান কত হবে, 72কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 24 72, তাহলে x সমান √24। x হলো কি প্রস্থ, আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য কত মিটার, তাহলে 3 গুণ, তার মানে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে 3√24। এখন এই যে √24 দেখেন, এই √24কে আমরা এইভাবে লিখতে পারি 4 6 24, তার মানে √4 × √6, তার মানে 2√6। তাহলে √24কে লেখা যায় 2√6। তাহলে আমার এখানে এই 3 আর √24 পরিবর্তে 2√6, তার মানে 3 দুগুণে 6√6, এই হলো অ্যান্সার। ছোটবেলায় করছিলেন না? ওকে, এই ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা কি বলছে, বলছে পুকুরের দৈর্ঘ্য 70 মিটার। একটা পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, পুকুরটা আয়তাকার হয়, পুকুর কিন্তু আয়তাকার হয়, এটা ধরে নেন যে পুকুর আয়তাকার। তাহলে পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার। এরপর বলছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। এখন আপনারা আমাকে বলেন তো, এই যে পুকুরের দৈর্ঘ্য যে 70 মিটার আছে, এই 70 মিটারের সাথে কি পুকুরের পাড় ইনক্লুডেড কিনা, এই 70 মিটারের মধ্যে কি পুকুরের পাড় আছে কিনা, 70 মিটারের মধ্যে পুকুরের পাড় আছে কিনা। সুবর্ণা বলছেন নেই, ওকে। সামিয়া বলছেন জি, তার মানে আছে। মাহফুজুর বলছেন আছে, আচ্ছা অনেকেই বলছেন আছে, কেউ বলছেন যে নাই। আমাকে একটা কথা বলেন তো, পাড় ছাড়া কি পুকুর হয়, পাড় ছাড়া কি পুকুর হয়, পাড় ছাড়া কি পুকুর হয়। ধরেন আপনার কাছে একটা জমি আছে, এরকম একটা জমি আছে, আপনি এই জমির কোনো পাড় দিলেন না, পাড় না দিয়ে আপনি এখানে একটা পুকুর খনন করলেন, এখানে একটা পুকুর খনন করলেন। এখন এই জমির পাড় নাই, তাহলে এই পুকুরটা কি থাকবে, পুকুরটা তো অন্যের জমিতে চলে যাবে, পুকুরটা তো অন্যের জমিতে চলে যাবে। মানে কি পাড় কি তাহলে অন্যের জমিতে দিবেন, পাড় কি অন্যের জমিতে দিবেন? অবশ্যই এর মধ্যে কি পাড় ইনক্লুডেড। যেমন এই যে এখানে দেখেন একটা পুকুর আছে, এই যে এখানে যে 70 মিটার বলছে, 70 মিটার মানে যে এটা পুরোটাই 70 মিটার। এই যে এখান থেকে 70 মিটার কি দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য যে এটা পুরোটাই 70, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো 70, পাড় সহ 70। আর প্রস্থ এই যে এই পাশে পুরোটাই দৈর্ঘ্য, এই যে পুরোটাই প্রস্থ, মানে একদম পাড় সহ এই প্রস্থ হচ্ছে 60, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য হলো 70 মিটার, প্রস্থ হলো 60 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখন কত হবে 642, হ্যাঁ 4200। ওকে, এখন এটার মধ্যে কিন্তু পাড় আছে, আমি যদি পাড় বাদ দেই, আমাকে কিন্তু কি বের করতে বলছে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি পাড় যদি বাদ দেই, পাড় বাদ দিলে কি হবে, দেখেন আপনার কাছে ধরেন এরকম একটা এই যে পুকুর আছে,
এই যে এটা হলো 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার। এখন আপনার কাছে যে 70 মিটার আছে, যখন আপনি দৈর্ঘ্য কল্পনা করবেন, দৈর্ঘ্য এই যে এটা পুরোটাই 70, এই যে এটা পুরোটাই হলো 70। এখন আমি যদি পার বাদে দৈর্ঘ্য কত হবে, এই 70 মাইনাস, দেখেন তো 70 থেকে যদি আমি 4 বাদ দিই, তার মানে এই যে এইদিকে 4, দৈর্ঘ্যের এইদিকে 4, এই 4 বাদ দিলাম, আবার এই যে এইদিকে 4 আছে। দেখেন আমি যখন দৈর্ঘ্যটা কল্পনা করতেছি, দৈর্ঘ্য থেকে পার বাদ দিচ্ছি, আমি কিন্তু একদিকে বাদ দিচ্ছি না, এইদিকেও 4 মিটার বাদ যাবে, এইদিকেও 4 মিটার বাদ যাবে, তাহলে আরো -4। এটাকে অনেকে এইভাবে লেখে -2 × 4, এইভাবে লেখে, একই কথা। অথবা মাইনাস দিয়ে এইভাবে 4 + 4 লেখে, ওই একই কথা। আপনি যেভাবেই লেখেন না কেন সমস্যা নেই। তাহলে এই যে দুইটা 4 কেন হইলো, আমার এইদিকে পারের দৈর্ঘ্য আছে, এইদিকেও পারের দৈর্ঘ্য আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 62 মিটার। একই রকম ভাবে যদি আমি প্রস্থ কল্পনা করি, প্রস্থ এইদিকে হচ্ছে টোটাল কত, 60, তাই না? দেখেন আমি এটা পুরোটাই হচ্ছে 60, এটা পুরোটাই 60, তাহলে এই 60 থেকে আমি পার বাদ দিব, মানে এই যে এইদিকে 4 বাদ দিব, এইদিকে 4 বাদ দিব, মানে আবার দুইটা 4 বাদ দিব, তাহলে হচ্ছে কত, 52। তাহলে ক্ষেত্রফল এই 62 × 52, 62 আর 52 গুণ করলে কত হয়, 3224। এই যে 4200-র মধ্যে পার আছে, 3224-এর মধ্যে পার নাই, এখান থেকে যদি এটা বাদ দেই তাহলে আমরা পারের ক্ষেত্রফল পাবো। ছোটবেলা অনেক এই অঙ্ক করছেন, ছোটবেলা বলতে ক্লাস 8-এ করছেন সম্ভবত। পারের ক্ষেত্রফল এই 4200 মাইনাস 3224 কত হয়, বিয়োগ করলে 976। এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এটা পারবেন না আপনারা নিজেরা করতে, এটা আপনারা নিজেরা করতে পারবেন না। ইংলিশ বাংলা মিলিয়ে কি আছে দেখি, কোনটা ইংলিশ বাংলা মিলিয়ে বুঝি নাই। শাহরিয়ার আহসান বলছেন ইংলিশ বাংলা এভাবে মিলিয়ে কি থাকে কোশ্চেনে, ও ডিজিট। বিসিএস এর প্রশ্নগুলো সাধারণত ডিজিটগুলো সব ইংরেজিতেই থাকে। বিসিএস এর প্রশ্নগুলো, আমি রিটেনের প্রশ্ন দেখছি সব ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতেই থাকে, মেবি ইংরেজিতে থাকে। তারপরে আপনি বিগত প্রশ্নগুলো একটু দেখিয়েন, গুগলে সার্চ করলে বিগত সালের প্রশ্নগুলো পাবেন, একদম ইমেজ সহ পাবেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, পরিসীমা 120 মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগবে, প্রস্থ লাগবে। এই যে পরিসীমা থেকে দেখেন, পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 120, তার মানে a + b সমান কত, 60। দেখেন এই যে 60, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা মিলে, তার মধ্যে দৈর্ঘ্য যদি 40 মিটার হয় তাহলে প্রস্থ কত, প্রস্থ 20 মিটার। এই যে 60-এর মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তার মধ্যে দৈর্ঘ্য হলো 40, তাহলে প্রস্থ 20। এখন ক্ষেত্রফল 40 × 20 কত হয়, 800। এটা অ্যান্সার। ওকে, আমাদের টাইপ 2 সামান্তরিক সম্পর্কিত অঙ্ক, এটা সামান্তরিক হবে। সামান্তরিক সম্পর্কিত অঙ্ক দেখি। সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি যদি 115 ডিগ্রি হয়, অপরটি কত। আমরা জানি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা যদি 115 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি অবশ্যই 65 ডিগ্রি হবে। আমরা একটু আগেই জ্যামিতিতে পড়ছিলাম, বেসিক যখন অংশগুলো শিখলাম সেখানে দেখছি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার এবং একটা কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। এরপরে বলছে কর্ণটি বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি আমরা h ধরে নেই আর একটা কর্ণের দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান এই 20 × h, যার মান দেওয়া আছে 120। তার মানে h সমান 120/20 সমান কত, 6। খুবই সহজ একটা অঙ্ক, যদি আপনি সূত্রটা জানেন। ওই যে সামান্তরিক ক্ষেত্রফলের যে পরের যে সূত্রটা দেখাইলাম, সেই সূত্র দ্বারা এই অঙ্ক হবে। এখানে বলছে ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো এবং বলে দিছে BAD কোণ সমান 100 ডিগ্রি হলে BCE কোণ সমান কত। তাহলে আমি এখানে চিত্রটা অঙ্কন করি। আমি চিত্রটা অঙ্কন করলাম। চিত্রটা কি ABCD। দেখেন এমন ভাবে আমি নামকরণ করছি যেন ভূমিটা DC হয়, কারণ এটা বলতেছে DC ভূমিকে, আমি এই জন্য DCটাকে নিচে রাখছি। তাহলে ABCD এইভাবে রাখছি। এরপরে কি বলছে, DC বাহুকে E পর্যন্ত বৃদ্ধি করছে, আমি E পর্যন্ত একটু বাড়াইলাম, E পর্যন্ত এই E পর্যন্ত বাড়াইলাম।
এখানে বলছে বি এ ডি কোণ সমান 100 ডিগ্রি, এই যে এই কোণের মান হলো 100 ডিগ্রি। প্রশ্ন বলছে বি সি ই কোণের মান কত, এই কোণটার মান কত। একটু খেয়াল করে দেখেন, সামান্তরিকের এই কোণ যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও 100 ডিগ্রি। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 80 ডিগ্রি হবে, কারণ এটা পুরোটাই এক সরল কোণ, এটা পুরোটাই এক সরল কোণ, পুরোটাই 180 ডিগ্রি। এটা অ্যান্সার 80 ডিগ্রি। খুবই সহজ ম্যাথ, তবে এই ধরনের ম্যাথ করতে গেলে অবশ্যই চিত্রটা আগে অঙ্কন করতে হবে। ওকে, আমাদের টাইপ 3 বর্গ সম্পর্কিত অঙ্ক। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো একটু দেখি। বর্গের ক্ষেত্রফল সমান আমরা একটা জানি বাহুর উপর স্কয়ার, আর একটা জানি কর্ণ স্কয়ার ভাগ 2, আবার কর্ণ সমান আমরা কি জানি √2 ইন্টু বাহু, আর পরিসীমা সমান আমরা কি জানি, পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই চারটা আমাদের জানা থাকলেই হবে। দেখেন এখানে কি বলছে, একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2 একক, ক্ষেত্রফল কত। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আপনি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সহজেই বের করতে পারবেন এইভাবে যে আমরা জানি কর্ণ স্কয়ার মানে 4√2 তার উপর স্কয়ার ভাগ 2, তার মানে 16 গুণন 2 ভাগ 2। এই যে 4 এর উপর স্কয়ার মানে 16, √2 এর উপর স্কয়ার মানে 2, তাহলে 2 আর 2 কাটা গেলে 16। খুব সহজে আপনি করতে পারলেন যদি কর্ণ দিয়ে সূত্রটা আপনার মাথায় থাকে। এখন কর্ণ দিয়ে যদি সূত্র মাথায় না থাকে তাহলে কিভাবে করবেন? আমরা ধরে নেই যে বাহু হইল a, তাহলে কর্ণ সমান কি, কর্ণ সমান আমরা জানি √2a, আর এখানে বলেছে কর্ণের মান হলো 4√2, তাহলে এখানকার এই যে এই √2 কাটা যায়, তার মানে a সমান 4, তার মানে বাহুর দৈর্ঘ্য 4। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি বাহুর স্কয়ার, ক্ষেত্রফল সমান এই যে 4 স্কয়ার সমান 16। আপনি এইভাবেও করতে পারেন, তবে এই সূত্র জানা থাকলে অল্প সময় করতে পারবেন। একই রকম ভাবে এটা আপনারা নিজেরা করবেন, এখন আর আমি সব করে দিচ্ছি না। এইটা একটু দেখি, একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। মানে আপনার কাছে একটা বাহু আছে, সরি একটা বর্গ আছে, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট। এখন বলছে এই বর্গের একটা যদি কর্ণ নেন, এই যে কর্ণ, এই কর্ণের উপর যদি একটা বর্গ অঙ্কন করেন, এইরকম একটা বর্গ অঙ্কন করলেন, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত। তাহলে আমার এই যে বর্গটা, এই বর্গের বাহু দৈর্ঘ্য লাগবে, আর এই বর্গের বাহু মানে কি, এই বর্গের কর্ণ, এই বর্গের কর্ণ। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য যে 8 ফুট দেওয়া আছে, তাহলে কর্ণ কি হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে 8√2, এটা হলো বাহুর দৈর্ঘ্য। কারণ কোন বর্গের বাহুর দৈর্ঘ্য, এই যে এই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম এটা, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে 64 গুণ √2 স্কয়ার মানে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে 2, 128, তাহলে 128 বর্গ ফুট হবে। হ্যাঁ, বর্গ। দুটো বর্গের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের পরিসীমার অনুপাত কত। আমরা ধরে নেই যে একটা বর্গের ক্ষেত্রফল ধরে নিলাম যে 25x², আরেকটা বর্গের ক্ষেত্রফল ধরে নিলাম 36y²। তাহলে বর্গ দুইটার বাহু কি হবে, বাহু, এটা যদি ক্ষেত্রফল হয় বর্গ দুইটার ক্ষেত্রফল, একটা 25x², একটা 36y², তাহলে বাহু কি হবে, তাহলে ক্ষেত্রফলকে যদি বর্গমূল করি তখন বাহুর দৈর্ঘ্য পাবো, তার মানে এটা পাবো 5x আর এটা পাবো 6y। তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা আমি এখানে অনুপাত দিয়ে দিই। হ্যাঁ, পরিসীমা তাহলে 4 ইন্টু 5x অনুপাত 4 ইন্টু 6y। দেখেন এখানকার 4 এবং 4 কাটা যায়, x এবং x কাটা যায়, তাহলে কি থাকে 5 অনুপাত 6, এটা হলো পরিসীমার অনুপাত। তার মানে বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাতও তাই হবে, বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে। সোজা কথায় এই যে বর্গের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এদের বর্গমূল করে দেন, 5 অনুপাত 6, এটা হলো বাহুর অনুপাত, এটা হলো কি বাহুর অনুপাত। আর বাহুর অনুপাত এবং ও আচ্ছা xy কাটা যায় না, আরে আমি তো এখানে ভুল ধরছি, এটাও হবে x², এটাও হবে x², এটাও x²,
এটা তখন হবে এক্স, এটা হবে এক্স। এইবার এক্স আর এক্স কাটা যায়, এটা তো এক্স ওয়াই ধরাই যাবে না। এক্স ওয়াই ধরলে তো তখন 25:36 হবে না, 25:36 তখন হবে না, ওয়াই ধরা যাবে না। ওকে, তাহলে এটা যদি বাহুর অনুপাত হয় তাহলে পরিসীমার অনুপাত এটাই হবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় শতকরা কত বৃদ্ধি পাবে? খুব সহজ ভাবেই আমরা করতে পারি। ধরেন প্রথমে বাহুর দৈর্ঘ্য হইল, বাহু যদি হয় 10 তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 100। এখন 10% বাড়ানো হয়েছে, তাহলে বাহু কত হবে? এই 10 এর 110/10 মানে 11, তাহলে ক্ষেত্রফল কত হবে? 11 স্কয়ার মানে 121, এটা হবে ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল ছিল কত? 100, তাহলে বৃদ্ধি পেলে কতটুকু? বৃদ্ধি পেলে কতটুকু? বৃদ্ধি 121 মাইনাস 100 সমান 21, এই যে 21%, এটাই অ্যান্সার। কারণ আমার এখানে ক্ষেত্রফল 100 আছে, 100 এর মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যান্সার 21%। আর শর্টকাট ক্লাসে শর্টকাট তো দেখানোই আছে, সেটা আপনারা করতে পারেন। তাহলে এটা কি হবে? আমরা শর্টকাটে যদি এটা করি তাহলে কিভাবে করতাম? এই 10 প্লাস 10 প্লাস এখানে 10 গুণন 10 ডিভাইডেড বাই কত? 100, তাই না? এই 0 0 0 0 কাটা যায়, তাহলে কত হয়? এই যে 20 যোগ এখানে 1 সমান 21। এইভাবে শর্টকাটে করতাম, তাই না? হ্যাঁ, এইভাবে আমরা শর্টকাটে করতাম, আর আমি এখানে ডিটেলসটা করে দিছি। ওকে, তাহলে একই রকম ভাবে এটাই অ্যান্সার কত হবে বলেন তো দেখি। এটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 40% করে বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে? এটি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু, আপনি যদি শর্টকাটে করেন তাহলে এই যে পি কিউ এর যে সূত্রটা আছে, পি প্লাস কিউ ইন্টু পি কিউ ডিভাইডেড বাই 100, তাহলে পি এর মানও 40, কিউ এর মানও 40, তাহলে 40 যোগ 40 যোগ এখানে 40 গুণন 40 ভাগ 100, তাহলে এই 0 0 এই 0 0 কাটা, একটা হবে বাংলায়, তাহলে কত হবে? 40 40 80 যোগ 4 4 16, তাহলে কত হয়? 96%। 96% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। বুঝতে পারছি সবাই? ওকে, এইবার আপনারা কেউ বই দেখবেন না, কেউই বই দেখবেন না। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? তিনটা বর্গাকার বাগানের প্রত্যেকটির দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে তাদের ক্ষেত্রফলের যোগফল শতকরা কত বাড়বে? এখানে আমি অপশন দিয়ে রাখছি এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? এই সবাই অ্যান্সার করেন। তিনটা বর্গাকার বাগানের প্রত্যেকটির ক্ষেত্রফল যদি 50% বাড়ানো হয় তাহলে তাদের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? কেউ বলছেন এ, কেউ বলছেন ডি, মানে কেউ বলছেন 125, কেউ বলছেন 375%। ওকে, আমরা এবারে একটা সমাধান করি। তিনটা বর্গাকার বাগানে, ধরেন আপনার কাছে তিনটা বর্গাকার বাগান আছে, এ একটা বর্গাকার বাগান, এ একটা বর্গাকার বাগান, এ একটা বর্গাকার বাগান। প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম 10, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এটার 100, এটারও 100, এইটারও 100। এবার কি বলছে? বলছে বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে। এখন আমার কাছে যে বর্গগুলো আমি এখন পাইলাম সেগুলো 50% করে বাড়ানো হয়েছে, বাহুর দৈর্ঘ্য 50% করে বাড়ানো হয়েছে। আচ্ছা, এই যে আমার বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 10, তাহলে এর 50% বৃদ্ধি পায় মানে কত? 150 ভাগ 100 মানে 150% হবে। 0 0 0 0 কাটে, তার মানে কত? 15। তার মানে এখানে বাহুর দৈর্ঘ্যগুলো হলো 15, এটাও 15, এটাও 15। আচ্ছা, এটা যদি বাহুর দৈর্ঘ্য 15 হয় তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? 15 স্কয়ার, 15 স্কয়ার মানে কত? 225, এটাও 225, এটাও 225। এখন কি বলছে? বলছে তাদের ক্ষেত্রফলের যোগফল শতকরা কত বাড়বে? তাদের ক্ষেত্রফলের যোগফল শতকরা কত বাড়বে? আগের ক্ষেত্রফলের যোগফল কত? এই 100, এই 100, এই 100, তাহলে তিনটে 100 যোগ করলে 300। আগের ক্ষেত্রফলের যোগফল ছিল 300, এখন ক্ষেত্রফলের যোগফল কত? 225, 225, 225 যোগ করলে কত হবে? 675। তার মানে আগের ক্ষেত্রফলের যোগফল ছিল 300, এখন ক্ষেত্রফলের যোগফল 675। বাড়ছে কতটুকু? বাড়ছে কতটুকু? এই 675 মাইনাস 300 সমান কত হবে? 300। এতটুকু বৃদ্ধি পেয়েছে, 375 বৃদ্ধি পেয়েছে। এখন এটা কিন্তু 375 কি শতকরা বৃদ্ধি পায় নাই, 375 বর্গমিটার বৃদ্ধি পাইছে। এখন শতকরা যদি বলে তাহলে শতকরা প্রকাশের জন্য কত? আগে ছিল 300,
সেখান থেকে 375 বাড়ছে, তাহলে শতকরা প্রকাশের জন্য 300 থেকে বেড়ে 375 হয়েছে, তাহলে শতকরা প্রকাশের জন্য গুণ 100। 0 0 0 0 যদি কেটে দেয় 3 দ্বারা 375কে ভাগ করলে হবে 125%, তাহলে এটার অ্যান্সার 125% সঠিক। এখন আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যেটা অ্যান্সার 375% হবে, আসলে 375% হবে না। হ্যাঁ, শর্টকাট এইভাবে হবে যে 50 প্লাস 50 প্লাস 50 গুণন 50 ভাগ 100, এটা করলে 125 হবে, এইভাবে করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা তাহলে পরের ম্যাথটা যাই। দেখেন কি বলছে, একটা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রে পরিসীমার সমান হইলে বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আচ্ছা, ধরেন আপনার কাছে এটা একটা বর্গ আছে, এই বর্গের বাহুর দৈর্ঘ্য হলো a। আচ্ছা, এটা পরিসীমা কত হবে? পরিসীমা, এটা পরিসীমা 4a। এখন আরেকটা বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য হলো 4a, বাহুর দৈর্ঘ্যই হলো 4a। এখন বলছে কি বর্গক্ষেত্র দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? এই বর্গের ক্ষেত্রফল কি a স্কয়ার, আর এই বর্গের ক্ষেত্রফল কি হবে 4a হোল স্কয়ার, মানে কত 16a স্কয়ার। তাহলে অনুপাত করলে কি হবে? অনুপাত করলে a স্কয়ার অনুপাত 16a স্কয়ার, a স্কয়ার স্কয়ার কাটা যাচ্ছে, তার মানে 1:16, এটা অ্যান্সার। আবার এখানে 1:16 আর 16:1 একই কথা, কিন্তু মানে এখানে কোনটা আগে কোনটা পরে সেটা আমরা জানি না। আমি যদি ছোট বর্গটাকে আগে ধরি, বড় বর্গটাকে পরে ধরি, তাহলে সেক্ষেত্রে অনুপাত হবে 1:16, আর বড় বর্গটাকে যদি আগে ধরি ছোটটাকে যদি পরে ধরি তাহলে 16:1 হবে। পি প্লাস কি এটা দিয়ে রিটেনে করতে পারবো না? এটা দিয়ে রিটেনে করা ঠিক হবে না। এখানে বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? ধরেন আপনার কাছে একটা সরলরেখা আছে, একটা সরলরেখা আছে, এটার বাহুর দৈর্ঘ্য a। আচ্ছা, এটার উপর যদি আমি একটা বর্গ অঙ্কন করি, এটা ক্ষেত্রফল কি হবে a স্কয়ার। এখন এই বাহুটা থেকে যদি 4 ভাগের 1 ভাগ নেই, এই বর্গটা থেকে যদি আমি 4 ভাগের 1 ভাগ নেই, তার মানে কি? তার মানে কি বাহুর দৈর্ঘ্যটা হবে এইটুকু, যে মানে 4 ভাগের 1 ভাগ, মানে a/4। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার বাই 16, তাই না? a স্কয়ার বাই 16। এখন কি বলছে প্রশ্নে? বলছে একটি সরলরেখার উপর, এই সরলরেখার উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা পাইলাম, ক্ষেত্রফল যেটা পাইলাম, এই সরলরেখার 4 ভাগের 1 ভাগ নিলে, মানে যে 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, মানে এইটার তুলনায় এটা কত গুণ বেশি? বলেন তো, এটার সাথে কত গুণ করলে আমরা a স্কয়ার পাবো? এই a স্কয়ার ভাগ 16 সাথে কত গুণ করলে a স্কয়ার পাবো? 16 গুণ, মানে a স্কয়ার ভাগ 16 সাথে যদি আমি 16 গুণ করি তাহলে a স্কয়ারের সমান হচ্ছে, তার মানে এটা 16 গুণ হচ্ছে এটা, অ্যান্সার 16 গুণ। এখন এটা অনেকে এইভাবে না করে আপনারা এইভাবে করতে পারেন, a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ভাগ 16, তখন কি হবে a স্কয়ার ইনটু 16 ভাগ a স্কয়ার, মানে এই যে এত গুণ, তাহলে এটা হবে 16 গুণ। এইভাবে করতে পারেন। এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 900 বর্গমিটার হয়, পরিসীমা কত? ক্ষেত্রফল দেওয়া আছে 900 বর্গমিটার, তাহলে বাহু কত? বাহু √900, মানে কত 30। তাহলে বাহুর দৈর্ঘ্য 30 হলে পরিসীমা 4 × 30 = কত? 120। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 1225 বর্গ সেন্টিমিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত? মানে পরিসীমা বের করতে বলছে, আগের অঙ্কটার মতোই পরিসীমা বের করতে বলছে, এটা নিজেরা করবেন। এখানে বলছে একটি বর্গের এক বাহু অপর এক বর্গের পরিসীমার সমান হইলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? একটা বর্গের এক বাহু, আমি একটা বর্গ অঙ্কন করি, ধরেন a হলো একটা বর্গ, বাহু হলো a। একটা বর্গের এক বাহু অপর এক বর্গের পরিসীমার সমান। আচ্ছা, আমি এটা যদি 4a ধরি, এটা বর্গের, এই বর্গের বাহুর দৈর্ঘ্য 4a ধরলাম, আর অপর একটা বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য a। একটু খেয়াল করেন, এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 4a। এই কথাটাই কিন্তু বলছে এখানে, একটা বর্গের এক বাহু, এই যে এই বর্গের এক বাহু a অপর এক বাহুর বর্গের, অপর এক বর্গের কি পরিসীমার সমান,
মানে এইটার পরিসীমার সমান এই বর্গের বাহু, এটার পরিসীমার সমান এই বর্গের বাহু। এটা যদি a হয় এটার বাহু দৈর্ঘ্য হবে 4a। এখন এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কি √2a, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, আর এই বর্গের এই বাহুর বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে √2.4a। এখন এদের অনুপাত বের করতে বলছে। অনুপাত কি হবে দেখেন, আমি যদি অনুপাত করি √2 × 4a অনুপাত √2 × a, √2 কাটা যাবে, a আর a কাটা যাবে, তাহলে 4:1, 4:1। খুবই সহজ একটা ম্যাথ। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ বর্গের এক বাহুর দৈর্ঘ্যের 2/2 হলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? আমার এখানে কি কি তথ্য দেওয়া আছে বলছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে 3 গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আবার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। প্রস্থ কি দেওয়া আছে? প্রস্থ হচ্ছে বর্গের যে একটা বাহু আছে সেই এক বাহুর 2/3 হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? আমরা বর্গের বাহু যদি x ধরে নেই, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল x²। এখানে দেখেন বর্গের ক্ষেত্রফলের 3 গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে আয়তের ক্ষেত্রফল কি হবে 3x²। এবার দেখেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 40, আর প্রস্থ কত? প্রস্থ বলছে বর্গের যে বাহু আছে তার 2/3 মানে 3x/2। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আবার ক্ষেত্রফল দেওয়া আছে 3x²। তাহলে আমরা এই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল হলো 3x²। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি, 2 দ্বারা 40কে ভাগ করলে হবে 20, তার মানে 20 গুণন 3x = 3x²। আচ্ছা 3x × x, এখানকার 3x কাটা যাবে, তার মানে x = 20। তার মানে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার আছে, 20 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মিটার, উচ্চতা 4 মিটার হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? এখন দেখেন বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণ সমান কি পাবো √2 × বর্গের কি বাহু, বাহুর দৈর্ঘ্য পাবো। ওকে, আমাকে এখন বাহুর দৈর্ঘ্য লাগবে। এখন বাহুর দৈর্ঘ্য পাবো কোত্থেকে? এই যে বর্গের ক্ষেত্রফল এবং সামান্তরিক ক্ষেত্রফলের যে সমান আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আগে বের করতে হবে। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে ভূমি গুণন উচ্চতা, তাই না? 4 × 9 = 36। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি 36 মিটার হয়, তাহলে বর্গের বাহু কি হবে √36 = কত 6। তাহলে বর্গের বাহু যদি 6 হয়, কর্ণের দৈর্ঘ্য কত হবে √6, তার মানে 6√2। এটা অ্যান্সার 6√2। ওকে, আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করে দেই। এটা আমাদের লেকচার বুকে নাই, দেখেন এখানে কি বলছে, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ যদি হয়, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা এনএসআই এর 19 সালে একটা পরীক্ষা আসছে। অপশন দেওয়া আছে 3, 6, 9, 12। এটা যদি হয় এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখেন আপনার কাছে একটা বর্গ আছে, ধরেন এই একটা বর্গ, বর্গের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে a²। এবার আপনার কাছে আরেকটা বর্গ আছে যার দৈর্ঘ্য হচ্ছে আগেরটা 3 গুণ, মানে এখন হচ্ছে 3a, তাহলে এর ক্ষেত্রফল কত 9a²। প্রশ্ন কি বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখন বলেন তো অ্যান্সার কত হবে? এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার করেন, এখানে অ্যান্সার কোনটা হবে? জান্নাতুল নাইম বলছেন 6। এখানে 6 কিভাবে পাইলেন? এখানে একটার ক্ষেত্রফল হচ্ছে a², আরেকটার ক্ষেত্রফল 9a²। তাহলে
এই ক্ষেত্রফলের তুলনায় এটা কত গুণ বৃদ্ধি পাবে? ওকে, আপনারা অনেকেই অ্যান্সার দিচ্ছেন 9, মানে এইটা অ্যান্সার ধরছেন। আসলে এই প্রশ্নের জন্য এখানে কোনো অপশনে সঠিক উত্তর নাই। কি বলছে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইলো? আগে ছিল a², এখন হচ্ছে 9a²। তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? 9a² মাইনাস a² সমান 8a²। আসলে ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাইছে। 8 গুণ, কিন্তু এটা অপশনে নাই। আসলে প্রশ্নটা এরকম হইতো যে একটা বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে না, কত গুণ হবে। যদি এরকম প্রশ্ন হতো তাহলে অ্যান্সারটা নয়। কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাইছে এটা যদি বলে, আমার কাছে বৃদ্ধি পাইছে কত? আগে a² ছিল, এখন 8a² বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে হয়েছে 9a²। তাহলে বৃদ্ধি পাইছে এতটুকু, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে, কয় গুণ বৃদ্ধি পাইছে? 8 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 8 গুণ। এখন এই প্রশ্নের তো সঠিক উত্তর নাই, তাহলে কি করবে? এখন পরীক্ষা যদি দেখেন, আসলে এখানে প্রশ্নকর্তা বোঝাতে চাচ্ছে যে ক্ষেত্রফল কত গুণ হবে, কিন্তু সে লিখে ফেলছে বৃদ্ধি পাবে, তখন আপনি এটা সঠিক উত্তর দাগা দিয়ে আসতে পারেন, কারণ এটাই সঠিক উত্তর হিসেবে ধরে নিছে। এরকম আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখেন, এখানে বলছে একটা বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 3 ফুট থেকে বৃদ্ধি করে 6 ফুট করা হইল, তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? দেখেন, আপনার কাছে ধরেন একটা বর্গ আছে যার দৈর্ঘ্য হইল 3x। এবার এটা থেকে বৃদ্ধি করে 6 ফুট করা হয়েছে। ধরেন আরেকটা বর্গ আছে 6x। এখন এটার ক্ষেত্রফল কত বলেন তো? 9x²। আর এটার ক্ষেত্রফল কত? 36x²। এবার বলো তো দেখি ক্ষেত্রফল কত গুণ বাড়লো, এটার তুলনায় এটা কত গুণ বৃদ্ধি পাইছে? এটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, নাকি কোনোটি নয়? দেখেন, প্রশ্ন বলছে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। কত গুণ বাড়ছে? এখানে আগে দেখি কতটুকু বাড়ছে। এখানে ছিল 9x², এখানে হচ্ছে 36x²। বাড়ছে কতটুকু বৃদ্ধি পাইছে কতটুকু? এই 36x² মাইনাস 9x² সমান 27x²। এতটুকু বৃদ্ধি পাইছে। আগে ছিল 9x², এখন বৃদ্ধি পাইছে 27x², মানে এর সাথে 27x², এটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 36x²। তাহলে কত গুণ বৃদ্ধি পাইল? এই যে 27x² বৃদ্ধি পাইছে, আগে ছিল 9x², তাহলে x² কাটা দিলে 9 কে 27 দ্বারা ভাগ করলে কত হয়? 3। তাহলে 3 গুণ বৃদ্ধি পাইছে। ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে 3 গুণ বাড়বে। যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হয়েছে, ক্ষেত্রফল কত গুণ হবে বা কত গুণ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কত গুণ হইতো বলেন তো দেখি? যদি বাড়া কথাটা না থাকতো, বৃদ্ধির কথাটা না থাকতো, তখন কত গুণ হইতো? তখন কিন্তু 4 গুণ হইতো। তখন এই যে কতটুকু বৃদ্ধি পাইছে আমার কাছে এটা যায় নাই, বলছে আগে যা ছিল এখন যা হয়েছে এইটা কত গুণ, আগের তুলনায় কত গুণ। আগে ছিল 9x², এখন হচ্ছে 36x², তার মানে 4 গুণ। এখনকারটা 4 গুণ। আর যদি বলে কতটুকু বৃদ্ধি পাইছে কতটুকু? এই 27x² বৃদ্ধি পাইছে। তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে? 3 গুণ বৃদ্ধি পাইছে। এখন প্রশ্নের মধ্যে যেমন এই যে এই প্রশ্নের মধ্যে যদি দেখেন যে আপনার কাছে সঠিক উত্তর নাই, বা এখানে কোনো অপশনে কোনোটি নয়, এরকম কোনো অপশন নাই, যদি কোনোটি নয় থাকে তাহলে সেটা লাগাই দিবেন। আর যদি দেখেন যে এরকমটা নাই, তাহলে বুঝে নিতে হবে যে প্রশ্নকর্তা এখানে বোঝাতে চাচ্ছে ক্ষেত্রফল কত গুণ হবে সেটা চাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, আমরা আপনাদের যেহেতু আন্তর্জাতিক ফাইনাল পরীক্ষা আছে, আমাদের রম্বস, ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে বহুভুজ, এই 3টা টপিক আমরা আগামীকালকে ক্লাসে শিখব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।